গল্প মন জোছনা। লেখায় আফরা নূর। আগে তোকে দেখলে ভাবতাম তোর মতন পাগল ছাগলকে বিয়ে কে করবে। এখন তোকে দেখলে ভাবি আমার হাড়ের কোয়ালিটি এত খারাপ কেন। বেশ গম্ভীর গলায়, মুখে আফসোস নিয়ে কথাটা বলল আদিল। আদিলের কথায় মুখ বাঁকালো শাওন। এমন ভাব করছো যেন জোর করে বিয়ে করেছি তোমাকে। তুমি নিজেই তো ধেই ধেই করে বিয়ে করতে গেছিলা। তখন মনে হয় নেশা টেশা করেছিলাম কিছু। তা না হলে এমন কাজ আমি কিভাবে করলাম? আক্ষেপের সুরে বলল আদিল। আমি আগেই জানতাম তুমি একটা নেশাখোর। কেউ আমার কথা বিশ্বাস করেনি। এখন তো নিজেই স্বীকার করলে। দাঁড়াও, ভাইকে কল দিচ্ছি। জিজ্ঞেস করব কেন নিজের নেশাখোর বন্ধু সাথে বিয়ে দিল আমার। দাম নেই নাকি আমার কোন? ফেলনা আমি? এত ফালতু বকবক করিস কিসের জন্য? আর তোকে কে বলেছে আমি নেশা করি? এইমাত্র তুমি নিজেই তো বললা। আরে এটা তো কথার কথার। তুই জানিস না আমার মা কেমন? এই মায়ের ঘরে থেকে নেশা করব? এই কথা ভেবেছি জানলে আমাকে পিটিয়ে পটল বানিয়ে দেবে না ভেবেছিস? আদিলের কথায় ঝরা হাসল শাওন। হাসলে শাওনের এক গালে টোল পড়ে। খুব বেশি না। অল্প একটু। খুব মনোযোগ দিয়ে দেখলে চোখে পড়ে। মায়ের সাথে শাওনের মিল আছে বেশ। মায়েরও হাসলে গালে টোল পড়ে। তবে প্রধান যে মিলটা আছে তা হলো দুই রমণীই পাগল। মাথায় গন্ডগোল আছে। তারা দুইজন একসাথে হলে জায়গাটাকে পাগলা গারদ বানিয়ে ফেলে। তারা একে অপরের সুখী। আরেকটা মিল হলো দুইজনই আদিলের খুব প্রিয়, খুব কাছের। আদিল শাওনের বিয়ে হয়েছে 2 মাস আগে। বিয়েটা পারিবারিকভাবে হলেও তারা একে অপরকে চেনে ছোটবেলা থেকেই। আদিল শাওনের বড় ভাই শ্রাবণের বন্ধু। তাদের মায়েরা ছিল বান্ধবী। দুই বান্ধবীতে মিলে তাদের কিশোরীকালেই ঠিক করে রেখেছিলেন একসময় গিয়ে তারা বেয়ান হবেন। যেই কথা সেই কাজ। শাওন 18 পেরিয়ে 19-এ পা রাখতেই তাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। শাওনের যে অমত ছিল তা নয়। সে বরাবরই বিয়ে পাগল মেয়ে। পড়াশোনার সাথে তার জাতি দুশ্মনী। ধরে বেঁধে পড়ানো যায় না। সারা বছর টি করে ঘুরে বেড়াবে। পরীক্ষার আগের রাতে হায় হুতাশ করবে। প্রতি পরীক্ষা আগে তার একটাই কথা, তাকে বিয়ে দিয়ে দেওয়া হোক। পড়ালেখা তাকে দিয়ে সম্ভব নয়। যতটুকু পড়েছে তাতে বাচ্চা কাচ্চা নাতিপুতি মানুষ করা হয়ে যাবে। সকলে ঠেলে ঠুলে তাকে এইচএসসিটা শেষ করিয়েছে। তার পরিবারে সবাই শিক্ষিত। বাবা মা দুজনেই সরকারি চাকুরি করে। তাদের মেয়ে হয়ে যদি এইচএসসিটাও পাশ করতে না পারে তাহলে মান সম্মান থাকে কিছু? পড়ালেখা করতে না চাইলেও তার রেজাল্ট নেহাতই খারাপ হয়।
আদিলের বিষয়টা অন্য। সে একজন ব্রাইট স্টুডেন্ট। পড়াশোনাটা তার শখের মধ্যে পড়ে। এই তো গেল বছর বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ভালো পদে চাকরি করছে। দেখতেও যথেষ্ট সুদর্শন। লম্বা, ফর্সা, বডিও মাশাআল্লাহ। এমন ছেলে পেলেকে বিয়ে করতে চাইবে না? এই আদিল ভাই, কি ভাবছো? শাওনের কথায় হুঁশ এলো আদিলের। বিয়ের 2 মাসেও এই মেয়ের ভাই ডাকে পরিবর্তন আনা গেল না। ভাবছি আমার বাচ্চারা আমাকে বাবা না ডেকে মামা না ডেকে বসে। কেন কেন? তোমার বাচ্চারা তোমাকে মামা কেন ডাকবে? তুই আমাকে যেভাবে কথার শুরুতে একবার কথার শেষে একবার ভাই বলে ডাকিস তাতে তো তারা মামা বলেই ডাকবে বলে মনে হচ্ছে। চোয়ালটা শক্ত করেই বলল আদিল। এমা না না, এমন হবে না। তারা আস্তে আস্তে ভাই বলার অভ্যাসটা ঠিক বাদ দিয়ে দেব। তাহলেই ভালো। আমি আবার আমার ছেলেপেলের মামা হতে চাই না আর যাই হোক। ড্রেসিং টেবিলের উপর থেকে ঘড়িটা হাতে পড়তে পড়তে বলল আদিল। আজকে কি তোমার অনেক কাজ আছে? আসতে লেট হবে? কেন? ভ্রু কুঁচকে জানতে চাইল আদিল। আসলে অনেক দিন ধরে মা বাবার কাছে যাই না। মনটা কেমন করছে। কিছুটা গাল ফুলিয়ে বলল শাওন। আদিলের মায়া হলো। শাওন মেয়েটা পরিবার অন্তপ্রাণ। পরিবারের গণ্ডি পেরিয়ে তার পৃথিবীটা খুব ছোট। আজকে তো হবে না। শাওনের মনটা খারাপ হয়ে গেল আরো। ইস, মাকে কতদিন ধরে দেখে না সে। ব্রাউনিটাকেও আদর করে না কতদিন। না জানি বাচ্চাটা তাকে ছাড়া কিভাবে আছে। আদিল শাওনের চুপসানো মুখখানা দেখল। আলতো হেসে বলল, এত মন খারাপ করতে হবে না। কালকে অফিসে যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাবনি। শাওনকে খুশি করানোর জন্য আদিলের বলা দুটো বাক্যই যথেষ্ট ছিল। শাওন খুশিতে লাফিয়ে উঠল এক প্রকার। লাফিয়ে আদিলের গলা জড়িয়ে ধরল। লাফিয়ে আসায় আদিলের প্রথমে তাল সামলাতে কিছুটা অসুবিধা হলো বটে। পরক্ষণেই নিজেকে সামলে নিল সে। 2 মাসে ছয় গেছে এসব। সব সময় এমন লাফিয়ে বেড়াস কেন শাওন? হাত পা ভাঙলে তখন? শাওনের কোমর আঁকড়ে ধরে বলল আদিল। তুমি সেবা করবে তখন? 32 পাটি দাঁত বের করে বলল শাওন। ঠেকা পড়ে নি আমার তোর সেবা যত্ন করতে। তাহলে নীরব ভাইকে ভাড়া করে আনবো আমার সেবা যত্ন করতে। যদিও মজা করে কথাটা বলল শাওন। তবে খুশি হল না আদিল। নীরব নামটা শুনলেই বিতৃষ্ণায় নাক মুখ কুঁচকে আসে তার। এই নামটা তার একদম সহ্য হয় না। নীরব হল শাওনের বড় ফুপুর ছেলে। এই ছেলের প্রধান কাজ শাওনের পিছে ঘোরা। ভাবটা এমন, এই কাজের জন্য তাকে কেউ বেতন দেয়। আদিল গম্ভীর মুখে শাওনকে নিজের কাছ থেকে আলগা করল। মুখে আগের হাসিটা নেই। সে নিজের মতন অফিস ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল।
না নিজে কিছু বলল আর না শাওন যা বলল তা শুনল। আদিলের যাওয়ার দিকে শাওন শুকনো মুখে তাকিয়ে রইল। সে তো কথাটা এমনি বলেছিল। এত আপসেট হওয়ার কি আছে? কালকে রাতে যখন আরিশা আপু আদিল ভাইকে মেসেজ দিয়েছিল তখন তো শাওন এত আপসেট হয়নি। একটু রাগ যদিও হয়েছিল কিন্তু এমন ব্যবহার তো সে করেনি। শাওনের মনটা যেন আবারও খারাপ হয়ে গেল। শাওন গাল ফুলিয়ে শাশুড়ি মায়ের কাছে চলে গেল। শাশুড়ি মা তখন বিছানায় গোল হয়ে বসে বই পড়তে ব্যস্ত। তার এই এক অভ্যাস। সকালে নাস্তা খেয়ে এক কাপ চা নিয়ে বই পড়তে বসবেন। শাওন গিয়ে কোন কথা না বলে চুপচাপ শাশুড়ি মায়ের কোলে মাথা রাখল। মন খারাপ হলে শাওন এটাই করে। ভদ্র মহিলা বুঝলেন ছেলের সাথে কিছু নিয়ে বেজেছে। তিনি কিছু জিজ্ঞেস করলেন না। এক হাতে বই নিয়ে অন্য হাতে শাওনের চুলে বিলি কাটতে লাগলেন। আদিলের অফিসে মন বসছে না আজকে। মনটা বাড়িতে পড়ে রয়েছে। এভাবে চলে আসাটা ঠিক হয়নি। একবার বিদায় নেওয়া উচিত ছিল অন্তত। আদিল বারবার ফোন চেক করতে লাগল। কিন্তু শাওনের কোন কল বা মেসেজ কিছুই এলো না। অন্যদিন আদিল অফিসে আসলে শাওন নিয়ম করল 3বার ফোন দেয়। আজকে এই পর্যন্ত একটা কলও দিল না। অভিমান মনে হয় বেশি করেছে। আদিল ক্যান্টিনে গিয়ে এক কাপ কফি নিয়ে আসলো। মাথাটা ধরেছে। আরও একবার ফোন চেক করে ব্যর্থ হলো। রাগ তো করেছি আমি। তাহলে ওই মেয়ে কেন ফোন টোন দিচ্ছে না? রাগও করব আমি, আবার রাগ ভাঙাবো আমি। ধুরো। আদিল বিড়বিড় করে কথাগুলো বলল। তখনই পাশ থেকে কেউ একজন বলে উঠল, থাক ভাই বাদ দেন, মহিলা মানুষ। ওদের মতিগতি বুঝা দুষ্কর। আদিল তড়াক করে পাশ ফিরে তাকাল। কথাটা তার সিনিয়র আরিফ সাহেব বলেছেন। আদিলের চাহনিতে আরিফ সাহেব যেন মজা পেলেন বেশ। 2 মাসে এই অধৈর্য হয়ে গেলে তো চলবে না ভাই। এখন তো সবে শুরু। দিনে দিনে আরো কত কিছু দেখতে হবে। এই আমাকে দেখেন। বিয়ের আগে কি সুন্দর মাথা ভর্তি ঝাঁকড়া চুল ছিল। বিয়ের 10 বছর যেতে না যেতেই টাক হয়ে যাচ্ছি। কথাটা বেশ আফসোসের সুরে বললেন আরিফ সাহেব। আরিফ সাহেবের কথায় আদিল ভয় পেল। সেও টাক হয়ে যাবে নাকি? চুল তার ভীষণ প্রিয়, ভীষণ শখের। আদিল নিরস মুখে মাথায় হাত বুলাল। অবচেতন মনে আদিল ভাবতে লাগলো টাক হলে তাকে দেখতে কেমন লাগবে। ভাবনার মাঝেই চোখের সামনে একখানা ছবি ভেসে উঠল। আদিল আটকে উঠল। কি বিশ্রী দেখতে লাগছে। না না, আদিল টাক হতে চায় না। কখনোই না। মাগরিবের নামাজ পড়ে আদিল বাসায় ফিরল। কলিং বেল 2বার বাজাতে দরজা খুলে দিল মা। বিয়ের পর থেকে দরজা শাওন খুলে দেয়। এটা একটা অঘোষিত নিয়ম। বলা বাহুল্য, এই সময় দরজার পাশে শাওন ঘাপটি দিয়ে বসে থাকে।
কলিং বেল বাজার সাথে সাথে তড়াক করে দরজা খুলে দেয়। আদিল জুতা খুলতে খুলতে মায়ের দিকে তাকালো। মা তার দিকে কিছুটা রাগ নিয়ে তাকিয়ে আছেন। সচরাচর মায়ের এমন দৃষ্টি দেখা যায় না। মা তার সাথে খুব একটা রাগ করেন না। মায়ের সব রাগ বাবার সাথে। সবজির দাম বাড়লেও বাবার দোষ, কমলেও বাবার দোষ। কি হয়েছে মা? রেগে আছো মনে হচ্ছে। বেয়াদব। এতটুকু বলেই দরজার সামনে থেকে চলে গেলেন মা। ফ্রিজ থেকে শরবতের গ্লাসটা শব্দ করে টেবিলে রাখলেন। আদিল বুঝল আবহাওয়া খারাপ। এটাও বুঝল সকালের ঘটনায় শাওন রস মাখিয়ে মায়ের কাছে তার নামে নালিশ করেছে। তাই মা এত রেগে আছে। মাঝে মাঝে শাওনের প্রতি বাবা মায়ের দরদ দেখলে আদিলের মনে হয় সে ঘর জামাই হয়ে শ্বশুর বাড়িতে আছে। আদিল দীর্ঘশ্বাস ফেলল একটা। জীবনে কি এক পাগলে হচ্ছিল না যে আল্লাহ তাআলা তার কপালে আরেক পাগল দিয়েছেন? আদিল এক ঢোকে শরবতের গ্লাস শেষ করল। তার আজকে খাটনি আছে প্রচুর। এনার্জি দরকার। আদিল রুমের দরজা ঢেলে ভেতরে ঢুকল। শাওন নামাজের বিছানায় বসে দোয়া দুরুদ পড়ছে। আদিলকে আসতে দেখে মুখ ভার করে অন্য দিকে ফিরে রইল, তবে উঠল না। আদিল জমা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে শাওন বিছানায় গোল হয়ে বসে আছে। হাতে চিপসের প্যাকেট। চিপস খেতে খেতে ফোন ঘাটছে। আদিল মাথা মুছতে মুছতে বলল, শাওন, আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসো তো। দুপুরে আজকে আমি খাইনি। ডাহা মিথ্যা কথা। আদিল আজকে দুপুরে কাচ্চি খেয়েছে। আরিফ সাহেব ট্রিট দিয়েছিলেন। সাথে এটাও বলেছেন বউদেরকে একটু আধটু মিথ্যা বলতে হয়। বউদের সামনে সত্যবাদী হয়ে থাকলে বউদের রাগ ভাঙানো যায় না। আরিফ সাহেব অভিজ্ঞ মানুষ। আদিল তার পরামর্শ হেলাফেলা করতে পারে না। মিনিট 2 পেরিয়ে যাওয়ার পরেও শাওনের নড়চড় দেখতে না পেয়ে আদিল ফের বলল, কি বললাম শুনতে পাওনি? এবার মুখ খুলল শাওন। তোমার শরীর থেকে খাসির মাংসের গন্ধ আসছে। এই রে, এটা তো মাথায় ছিল না। শাওন খাসির মাংস খায় না। তার গন্ধ লাগে। দূর থেকেও সে খাসির মাংসের গন্ধ শুঁকতে পারে। নাক বুজা হলে কি হবে, ঘ্রাণ শক্তি মারাত্মক। বিড়বিড় করে বলল আদিল। শাওন শুনতে পেল না। শুনলে হয়তো আদিলের এই ঘরে আর জায়গা হতো না। আদিল তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে রুমে আসলো। ব্যাগ থেকে বেলিফুলের মালাটা বের করে শাওনের পিছনে বসল। শাওন উঠে যেতে চাইলে শক্ত করে ধরল তাকে। শাওন তাও নড়তে চাইল। এত নড়াচড়া করছো কেন? চুপচাপ বসতে পারো না 2 মিনিট?
আবার নরলে বারান্দা থেকে নিচে ফেলে দিব। শাওন আর নড়ল না। আদিলকে বিশ্বাস নেই। ছোটবেলায় একবার আদিল শাওনকে রিকশা থেকে ফেলে দিয়েছিল। অবশ্য আগে ওয়ার্নিংও দিয়েছিল, কিন্তু শাওন আমলে নেয়নি। আদিল শাওনের চুলে হাত খোপা করে নিল। শাওনের হাঁটু অবধি চুল সামলাতে প্রথমে বেশ বেগ পেতে হয়েছিল তাকে। কোনো মতন খোপা করে তাতে যত্ন করে লাগিয়ে দিল বেলিফুলের মালাটা। বেলিফুল শাওনের ভীষণ পছন্দ। তার গোলাপ পছন্দ নয়, তার পছন্দ জবা, বেলি আর কাঠগোলাপ। আদিল বুঝে পায় না এগুলো কি করে কারো পছন্দের ফুল হতে পারে। জবা আর কাঠগোলাপ খুঁজে পেতে যান বেরিয়ে যায়। এত আদিক্ষেতা কেন করছো? গাল ফুলিয়ে বলল শাওন। আদিল হেসে ফেলল। আমি আমার বউয়ের সাথে আদিক্ষেতা করলে তোর কি? এখন আসছে বউ বউ করতে। সারাদিনে একবারও ফোন দিলে না, এখন এসেছো প্রেম দেখাতে? আদিল কিছু বলল না, শুধু ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এলো। শাওন পেছাতে চাইল, কিন্তু আদিল ওকে আলতো করে নিজের বুকের দিকে টেনে নিল। শাওনের পিঠ ঠেকল আদিলের বুকে। আচ্ছা, সকালের ব্যাপারে সরি। তুই তো জানিস, নীরবের নাম শুনলেই কেমন মাথায় রক্ত উঠে যায়। তাও তুই কেন বললি ওর কথা? শাওন কিছু বলল না, মুখ ফিরিয়ে রইল। আয়নায় ওর ঠোঁট কেঁপে উঠতে দেখল আদিল। শুধু ঠোঁটেই নয়, অভিমান জমে আছে চোখের কোণায়। সারাদিনে একবারও ফোন করলি না কেন? করব কেন? রেগেছিলাম না আমি? রেগে থাকলে মানুষ ফোন দেয় নাকি? কিন্তু রাগ তো আমার করার কথা ছিল। শাওন ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখে টুকরো ক্ষোভ। বিদায়ের সময় বাবা যখন বলেছিল আমাকে কষ্ট দিতে না, রাগারাগি করতে না, তখন তো ভদ্র ছেলের মতন মাথা নাড়িয়েছিলে। এখন রাগের কথা বলছো কেন? আদিল হেসে ফেলল ম্লানভাবে। ভুলিনি তো, শুধু ভুল করে ফেলেছি। আমার এত সাহস কই যে আমি মহারানী শাওনের সাথে রাগ করি? এই কথা শুনে শাওন মুখ নামিয়ে ফেলল। অভিমানটা কিছুটা গলল বটে, কিন্তু পুরোটা না। আদিল ওর গালটা নিজের হাতের তালুতে রাখল। খুব অভিমান হয়েছিল? শাওনের গলা কেঁপে উঠল। মাথা নাড়ল ধীরে। হ্যাঁ, খুব। তুমি তো আসনি অভিমান ভাঙ্গাতে। এই যে এলাম। এত দেরি করে? আদিল মাথা নেড়ে ওকে নিজের বুকে টেনে নিল। তুই চাইলে আমি সারা জীবন দেরি করেও তোর কাছে ফিরে ফিরে আসব। শাওন কোনো উত্তর দিল না। ওর চোখ বন্ধ হয়ে এলো। নিঃশব্দে অভিমানের কুয়াশা ফুঁড়ে শান্তি নেমে এলো। আদিল তার কপালে আলতো করে চুমু দিল, হাত দিয়ে ওর চুলগুলো বিলিয়ে দিতে লাগল। শাওনের চোখে আস্তে আস্তে ঘুম নেমে এলো। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে নীরবতায়। নীরবতা, যা শান্তির মতো ঘন, গভীর। একটা সময় শাওনের নিঃশ্বাস একটানা হতে লাগল।
আদিল বুঝল শাওন ঘুমিয়ে গেছে। সে ধীরে ওর মাথা বালিশে শুইয়ে দিল, চাদরটা টেনে দিল বুক পর্যন্ত। কিছুক্ষণের জন্য চুপ করে ওর মুখটা দেখল। ভাঙার আগের রেখায় এখন শুধু প্রশান্তি, কোথাও অভিমানের ছিটেফোঁটা নেই। বাইরে আজানের ধ্বনি ভেসে এলো। আদিল নিচু গলায় বলল, তুই ঘুমিয়ে থাক, স্বপ্নে আমায় রাখিস, আমি স্বপ্নেও তোর অভিমানকে আপন করে নেব, তোর সকল রাগ ভালোবাসায় মুড়িয়ে দেব। তারপর মসজিদের দিকে পা বাড়ালো, আর পেছনে ফিরে একবার দেখল। শাওনের মুখে অদ্ভুত এক শান্তির ছায়া। শাওনে ঘুম ভাঙল রাত 10টায়। ততক্ষণে বাসায় সবার খাওয়া হয়ে গেছে। শাওন উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। শাওনের নামাজ শেষ হতে হতে আদিল শাওনের খাবার রুমে নিয়ে আসলো। শাওন খাবার শেষ করে পড়তে বসল। সামনে তার মিড টার্ম, যদিও ডেট দেয়নি, তারপরেও আদিল জোর করে তাকে পড়তে বসিয়েছে। শাওন বুঝে পায় না এত পড়াশোনা করে হবে কি। সে তো আর জজ, ব্যারিস্টার বা বিসিএস ক্যাডার হতে যাবে না। যত সব। আদিল বসে বসে ফোন স্ক্রোল করছে আর সামনের তামাশা দেখছে। বই সামনে নিয়ে দেয়ালের দিকে তাকিয়ে আছে। 1 নম্বরের পড়া চোর। আদিলের মাঝে মধ্যে ভয় হয় না জানি তার ছাওয়ালগুলো শাওনের মতন ভণ্ড হয়। বইয়ের দিকে না তাকিয়ে দেয়ালের দিকে তাকিয়ে কি দেখছিস? আদিলের গলার আওয়াজ পেয়ে শাওন আদিলের দিকে তাকালো। নাক ফুলিয়ে বলল, তোমাকে বিয়ে করে আমার লাভের লাভ কিছুই হয়নি, উল্টো ক্ষতি হয়েছে। আদিল ভ্রু কুঁচল। আবার কোন ভূত নাড়া দিল ওকে? গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কি ক্ষতি হলো শুনি? তোমার জায়গায় অন্য কাউকে বিয়ে করলে এই ছাতার মাথা বই নিয়ে বসতে হলো না। বিয়ের পরে কেউ পড়াশোনা করে? যদি পড়াশোনাই করতে হয় তাহলে আমি বিয়ে কেন করলাম শুনি? বিয়ে করেছি পড়াশোনা থেকে বাঁচতে। এখন যদি তুমি পড়তে বসাও তাহলে হলো কিছু। এত পড়া চোর কেন তুই? আমি মোটেও পড়া চোর নই। আমার শুধু পড়তে ভালো লাগে না। যতটুকু পড়েছি আলহামদুলিল্লাহ। কথা না বলে চুপচাপ পড়, সামনে পরীক্ষা। সিজি ভালো না আসলে দেখবি তখন। বাপের বাড়ি রেখে আসবো সোজা। শাওন কিছু বলতে যাবে তার আগেই আদিলকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। শাওন মনে মনে আদিলকে কয়েকটা গালি দিয়ে পড়ায় ধ্যান দিল। ধ্যাত ধ্যাত এত পড়াশোনা ভালো লাগে না তার। বিয়ে করাটাই বিফলে গেল যেন। শেষ রাতে ঘুম ভাঙল আদিলের। শাওন তখন বিড়াল ছানার মতন গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে তার বুকে। আদিল আলতো হাতে শাওনকে সরিয়ে বিছানা ছাড়ল। অজু করে এসে আস্তে করে শাওনকে ডাকল। শাওন চোখ ডলে তাকালো। আদিলকে অজু করতে পাঠিয়ে নামাজের বিছানা বিছিয়ে দাঁড়িয়ে রইল শাওনের জন্য। দুজনে একেবারে ফজরের নামাজ পড়ে উঠল।
শাওন নামাজ শেষ করে সোজা বিছানায় শুয়ে পড়ল। এটা তার অভ্যাস। এখন বোম মারলেও তাকে 7:30টার আগে জাগানো যাবে না। এত ঘুম পাগল মেয়েটা। আদিল শাওনের গায়ে চাদরটা টেনে দিয়ে হাঁটতে চলে গেল। আদিল রেডি হয়ে বসে আসে। বসে আছে বললে ভুল হবে। সে আসলে শাওনের কাজ কারবার দেখছে। আদিল অফিসের জন্য মোটামুটি 8:45-এর দিকে বেরিয়ে যায়। আজকে যেহেতু শাওনকে ওর বাবার বাসায় দিয়ে যাবে তাই তাকে 8:30টার আগে রেডি থাকতে বলেছিল। এখন বাজে 8:40। শাওন এখনো রেডি হয়নি। এতক্ষণ নাটক করেছে জামার সাথে ম্যাচিং হিজাব পায় না বলে এখন নাটক শুরু করেছে ব্যাগ নিয়ে। আরে বাবা, বাপের বাড়িতেই তো যাবি, ডেটে তো আর যাচ্ছিস না, একটা গায়ে দিয়ে গেলেই তো হলো। এত সেজেগুজে যাওয়ার কি আছে? শাওন, আমি আর ঠিক 5 মিনিট অপেক্ষা করব। তোর যদি ততক্ষণে না হয় আমি তোকে না নিয়েই চলে যাব। আদিলের আওয়াজটা গম্ভীর শোনাল। শাওন বুঝল আদিল রেগে যাচ্ছে। আর রাখবে না কেন? 5 মিনিট বলতে বলতে বেচারাকে 30 মিনিট ধরে বসিয়ে রেখেছে। শাওন তাড়াহুড়ো করে রেডি হল। আদিল শাওন রিকশায় যাত্রা শুরু করল। অর্ধেক রাস্তায় গিয়ে শাওন নিজের পায়ের দিকে খেয়াল করল। আর খেয়াল হতেই সে চিৎকার দিয়ে উঠল। শাওনের আচকা চিৎকারে রিকশাওয়ালা হার্ট ব্রেক কষল। শাওন পড়ে যেতে নিলে আদিল তাকে ধরল। রাস্তাঘাটে এমন বেয়াদবের মতন চেঁচাচ্ছিস কেন? শাওন আদিলকে নিজের পায়ের দিকে ইশারা করল। কি হয়েছে পায়ে? ব্যথা পেয়েছিস? আদিল চিন্তিত হল। আমি 2 পায়ে 2 জুতা পরে এসেছি। কাঁদো কাঁদো গলায় বলল শাওন। শাওনের কথায় কিক্ষণ শাওনের মুখের দিকে তাকিয়ে রইল আদিল। এই মেয়েকে নিয়ে কি করবে সে? কিভাবে পার করবে জীবন? এমন বেখেয়ালি মানুষও হয়? রিকশা ঘুরিয়ে চলো, বাসায় গিয়ে চেঞ্জ করে আসি। এত সময় নেই আমার কাছে। আর যাচ্ছিস তো বাপের বাড়িতে। কেউ কিছু বলবে না। সবাই হাসবে। কেউ হাসবে না। মানুষজনের এত সময় নেই যে তোর পায়ের দিকে তাকিয়ে হাসবে। আমি এভাবে যেতে পারবো না। এভাবে না গেলে রাস্তায় বসে থাক। তোর জন্য আজ আমার চাকরি গেলেও যেতে পারে। শাওন রিকশা থেকে নেমে যেতে নিলে আদিল ওকে শক্ত করে চেপে ধরল। রিকশাওয়ালাকে বলল চলতে। রিকশা চলতে শুরু করল। শাওনের মুখ ভার। আদিল দীর্ঘশ্বাস ফেলল। এই ছিল তার কপালে। শাওনকে নামিয়ে দিয়ে আদিল অফিসের দিকে চলে গেল। শাওন বললেও ভিতরে গেল না। এমনিতেই সে অনেকটা দেরি করে ফেলেছে। ভেতরে গেলে আরো দেরি হবে। শাওন আজ অনেক দিন পর বাবার বাড়িতে এসেছে। মাকে অনেক দিন পর দেখে শাওন কান্না করে দিল। এর আগে কখনো সে বাবা মাকে ছাড়া থাকেনি এতদিন। বাড়িতে এখন মা একাই আছেন। বাবা ভাই কাজে। শাওন সোফায় বসে মায়ের সাথে যখন গল্প করতে ব্যস্ত তখন তার পায়ের কাছে এসে বসল ব্রাউনি। বাচ্চাটার গায়ের রং আগের থেকেও উজ্জ্বল হয়েছে। শাওন ওকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগল। তুই রুমে গিয়ে একটু রেস্ট নে। আমি তোর জন্য পায়েস আনছি।
তোর পছন্দের ছানার পায়েস করেছি। শাওন মায়ের কথায় সম্মতি দিয়ে রুমে গেল। সাজানো গোছানো পরিপাটি ছোটখাটো একটা রুম, জানালার পাশে ছোট একটা বেড। রুমের দরজা জানালা থেকে শুরু করে পাপোশ সবগুলোই আকাশি নীল রঙের। শাওনের আকাশি রংটা খুব প্রিয়। বাবা তাই রুমটা আকাশি করে সাজিয়ে দিয়েছে। আদিলের এসব পছন্দ নয়। আদিল তার রুমে যতবার এসেছে ততবার নাক ছিটকে আছে। আদিলের কথা মাথায় আসতেই শাওন চট জলদি ফোন করল আদিলকে। আদিলের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রাখতেই মা আসলো হাতে পায়েসর বাটি নিয়ে। ওই বাড়িতে দিন কেমন যায়? ভালো। ওই বাড়ির সবাই খুব ভালো। খেতে খেতে জবাব দিল শাওন। আর আদিল? ফের প্রশ্ন করলেন মা। শাওন মাথা তুলে তাকাল। মায়ের চোখ আগ্রহী। ওই বাড়ির সবাই ভালো তিনি জানেন, কিন্তু আসল মানুষ আদিল। ছেলেটাও ভালো, কিন্তু শাওনের কাছে কেমনটা জরুরি। সেও ভালোই। রাগ করে তোর সাথে? ধমক টমক দেয়? রাগ করে, কিন্তু ধমক দেয় না। মা নিঃশ্বাস নিলেন। এটাই যেন আশা করেছিলেন। আদিলের রাগ বেশি, এটাই ভয়। তাছাড়া আর দোষ নেই ছেলের। মা রান্না করতে গেলেন। আজকে দুপুরে ভুরিভোজন আছে। এতদিন পর মেয়ে এসেছে বলে কথা। মা চলে যেতেই খাওয়া থামালো শাওন। বিয়ের পর এই প্রথম সে আদিলকে ছাড়া বাবার বাড়িতে এসেছে। আগের দুইবার আদিল সাথে ছিল। শাওন বুঝে মা বাবা আদিলের রাগ নিয়ে চিন্তিত। চিন্তা থেকেই আজকের প্রশ্ন। শাওন নিজেও প্রথমে আদিলের রাগ ভয় পেত। বিয়ের আগে কম ধমক দেয়নি আদিল তাকে। তবে অবাক করা বিষয় হলো বিয়ের পর আদিল তার সাথে গলা উঁচু করে কথা বলেনি। এই 2-2.5 মাসে শাওন অনেক অঘটন ঘটিয়েছে। আদিল রাগ করেছে, অভিমান করেছে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। শাওন ভেবে পায় না এই পরিবর্তনের রহস্য কি। মাম্মি অবশ্য বলেছিল বিয়ের পর পুরুষ মানুষ বদলায়। তাই বলে এতটা পরিবর্তন? 4টা বাজতেই শ্রাবণ এসে উপস্থিত হল। সে জানত না বোন আসবে। বোনকে দেখো কিছুটা আবেগী হল সে। একটা মাত্র বোন তার, যথেষ্ট আদুরে। শ্রাবণ যখন আসলো শাওন তখন পপকর্ন চিবুচ্ছিল আর টিভিতে সিনচেন দেখছিল। সিনচেন তার প্রিয় কার্টুন, কাসামা তার প্রিয় ক্যারেক্টার। তবে ভাই তাকে মাসাও বলে খেপায়। সে নাকি মাসাও এর মতন কথায় কথায় কান্না করে দেয়। শ্রাবণ হাতের ব্যাগটা সেন্টার টেবিলে রেখে ধপাস করে সামনের পাশে বসল। শাওন ভয়ে লাফিয়ে উঠল। সে অল্পতেই ভয় পেয়ে যায়। এটা ছোটবেলা থেকেই হয়। লাফিয়ে উঠার কারণে পপকর্ন ছড়িয়ে ফ্লোরে পড়ল। শাওন ভাইকে দেখল। এই ছেলে জীবনেও মানুষ হবে না। বন্ধুটার মতন বেয়াদব হয়েছে আস্ত। শাওন হাতের বোলটা সাইডে রেখে 2 হাতে শ্রাবণের চুল টেনে ধরল। শ্রাবণও যেন কম যায় না। সেও বোনের চুল টেনে ধরল। শুরু হয়ে গেল WWE। একজন আরেকজনকে দোষারোপ করছে আর চুলোচুলি করছে। মা রান্নাঘর থেকে দৌড়ে আসলেন। এসে 2 ভাই বোনের কাহিনী দেখে তার মাথায় হাত।
তিনি ছেলে মেয়ে দুটোকে থামানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলেন। সফল হলেন না খুব একটা। এমন সময় দরজা দিয়ে প্রবেশ করল শ্রাবণ, শাওনের বাবা আর আদিল। আদিল দরজার সামনে ঠায় দাঁড়িয়ে রইল। সে তার বউয়ের এমন রূপ সম্পর্কে অবগত নয়, বিষটা এমন নয়। তবে সে ভেবেছিল বউ শুধরে গেছে। বাবা দৌড়ে এসে ওদের থামতে বললেন। ওরা থামল না। চুলোচুলির এক পর্যায়ে শাওনের চোখ গেল দরজার সামনে দাঁড়িয়ে থাকা আদিলের দিকে। তার দৃষ্টি এদিকেই। আদিলের এই দৃষ্টি স্বাভাবিক নয়। আদিলকে দেখেই শাওন ভাইয়ের চুল ছেড়ে দিল। শাওন হাত নামিয়ে নিলে শ্রাবণও হাত নামিয়ে নিল। আদিল ধীর পায়ে প্রবেশ করে শাশুড়িকে সালাম দিল। তিনি সালাম নিয়ে দ্রুত পায়ে রান্নাঘরে গেলেন শরবত আনতে। পরিবেশ গমগমে। আদিল থম মেরে সোফায় বসে আছে। শ্রাবণ আর শাওনও চুপচাপ বসে আসে। আদিল শ্রাবণের দিকে তাকাল। শ্রাবণ আদিলের চাহনি দেখে ঢোক গিলল। আদিল যেন চোখ দিয়েই শাসাচ্ছে, এত বড় সাহস! আমার বউকে মারিস তুই? আজকেই তোর গর্দান নিব। শ্রাবণ উঠে যেতে নিলেই আদিল তার হাত চেপে ধরল। শ্রাবণ আদিলের দিকে তাকিয়ে মেকি হাসল। কোথায় যাচ্ছেন সমুন্দি সাহেব? বসুন, আপনার সাথে আলাপ করি। কতদিন হলো আপনার সাথে আড্ডা দেওয়া হয় না। আব দুলাভাই, আসলে একটু ফ্রেশ হতে যাচ্ছি। আপনার বউ তো চুলের শ্রাদ্ধ করে দিল। একটু গোসল করে আসি আগে। তারপর না হয় আড্ডা দিব। হ্যাঁ, আদিল, ওকে যেতে দাও। ও আসলে সবাই একসাথে খাবো। অনেক দিন একসাথে খাওয়া হয় না। শ্বশুরের কথা শুনে আদিল শ্রাবণকে ছাড়ল। শ্রাবণ ছুটে পালাল। বাবাও চলে গেলেন ফ্রেশ হতে। মাও শরবত দিয়ে গেলেন আদিলকে। এখন ড্রয়িং রুমে শুরু আদিল আর শাওন। শাওন ঢোক গিলল। না জানি কি হয়। শাওনকে অবাক করে দিয়ে আদিল কিছুই বলল না। খাবার টেবিলে ডাক পেলে উঠে যেতে যেতে শাওনের দিকে তাকিয়ে শুধু বলল, হোপলেস। শাওন কিছু না বলে মেকি হাসল। অল্পের উপর দিয়ে ঝড়টা গেল। আদিল সন্ধ্যা করে ফিরে গেল। সে রাজশাহী যাবে 3 দিনের জন্য। তাই শাওনকে রেখেই গেল। থাকুক কয়েকদিন বাপের বাড়ি। আদিল যাওয়ার আগে অবশ্য শাওনকে অনেক কথা বলে গেল। শাওন ভদ্র মেয়ের মতন মাথা নাড়ল শুধু। আদিল জানে সে বললে কিছু হবে না। এরা কখনো শুধরাবে না। শুধরানোর হলেই কবেই শুধরে যেত। আদিলকে গেট অবধি এগিয়ে দিতে আসলো শ্রাবণ। একদম আমার বউয়ের সাথে মারপিট করবি না বলে দিলাম। আমি যাই না তোর বউয়ের সাথে লাগতে। তোর বউ নিজেই আসে আমাকে মারতে। তুই কিছু না করলে তো আর মারতে যায় না তোকে। খুচাটা তো তুইই দিস। আহা গো, বউয়ের জন্য ভালোবাসা একেবারে উতলে পড়ছে দেখছি। 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার। তার জন্য ভালোবাসা না আসলে কি পাশের বাড়ির ভাবির জন্য ভালোবাসা আসবে? চিন্তাও করিস না। মেরে পুঁতে দেব একেবারে। ওরা আরো অনেক কথা বলল। আদিল যেতে যেতেই শ্রাবণ গেট লাগিয়ে দিয়ে ঘরে আসলো। শাওন সদর দরজা ধরে দাঁড়িয়ে আছে। শাওনকে দেখেই শ্রাবণ বাঁকা হাসল। স্বামীর শোকে বোন তার পাগল প্রায়।
এমন করে দাঁড়িয়ে আছিস কেন? দেখছিলাম আদিল ভাই গেল নাকি। আদিল ভাই? আদিল এখনো তোর ভাই? মুখ বাঁকালো শ্রাবণ। আমার কি দোষ? ওনার সাথে বিয়ে দেবে আগে বলবে না তোমরা? তাহলে তো আর তাকে ভাই ডেকে ডেকে নিজের অভ্যাস আর ভবিষ্যৎ কোনোটাই খারাপ করতাম না। বেশ বিরক্তি নিয়ে বলল শাওন। 2 মাসে অভ্যাস আর ভবিষ্যৎ বদলাইতে পারিস নাই? 20 বছরের অভ্যাস কি 2 মাসে যায় নাকি? সময় লাগবে। এখন এত প্যাচাল না করে আমার জন্য চা বসাও। বোনের সেবা করো। নিজের চা নিজে বানা। আমার জন্য বানা। আমি এখন অতিথি। অতিথির সেবা করতে হয় জানো না? যাও চা বানাও। সাথে নুডলসও বানিও। অনেক দিন তোমার বানানো নুডলস খাই না। আমাকে তোর কাজের লোক মনে হয়? ছি, এসব কি কথা? তুমি আমার একটা মাত্র ভাই। আমি তোমার একটা মাত্র বোন। যাও যাও রান্নাঘরে যাও। ভাব নিয়ে সামনে চুলগুলো ঠিক করে শাওন নিজের ঘরে চলে গেল। শ্রাবণ বোনের যাওয়ার দিকে তাকিয়ে গাল ফুলালো। এই বাড়ির সবাই শুধু তাকে খাটায়। আর ভালো লাগে না। মাগরিবের নামাজের পর হলো রুমে মেলা বসেছে যেন। শাওন এসেছে শুনে তার চাচাতো ভাই বোনেরা এসেছে। শাওনের বাবারা 3 ভাই। কাজের জন্য এক একজন এক এক জায়গায় থাকে। 2 ভাই পাশাপাশি থাকলেও ছোট ভাই থাকে একেবারে চট্টগ্রামে। বড় ছুটি এর ফ্যামিলি ফাংশন ছাড়া তাকে খুব একটা পাওয়া যায় না। শাওনের মা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। মানুষ বেশি হওয়ায় আয়োজনটাও বেশি। আচ্ছা শাওন আপু, তুমি যে আদিল ভাইয়ের সাথে ঘুমাও, তোমার ভয় লাগে না? প্রশ্ন করল চাচাতো ভাই সুয়াদ। বয়স 7। বয়সের তুলনায় অনেক আগেই সে পেকে গেছে। ও মা, ভয় কেন করবে? যদি তোমাকে আছাড় দেয়, আমাকে কেন সে আছাড় দিতে যাবে? আজব। তুমি যেভাবে উঠতে বসতে অঘটন ঘটাও তাতে আদিল ভাইয়ের 2-4টা আছাড় তুমি অবশ্যই প্রাপ্য। তাসফিয়া বলল। কাজিন মহলে এই মেয়েটা সবচেয়ে বুদ্ধিমতী। পড়ে ক্লাস 7-এ। কথা শুনলে যদিও তা মনে হয় না। আদিল ভাইয়ের যে রাগ। আমার তো বাবা দেখলেই ভয় লাগে। বলল নিতু। আরে না আদিল ভাই এতটাও ভয়ানক নয় যতটা তোরা ভাবছিস। ব্যাটা ভালোই। এই কথা তুমি বলছো? আগে তো তুমি নিজেই আদিল ভাইয়ের গাল মন্দ করতে। মনে নেই? চুপ থাক। এসব কি কথা বলিস? আমি কেন আমার বরকে গালমন্দ করতে যাব? মাকে আসতে দেখে তাড়াতাড়ি মাথা ঘুরালো শাওন। মা যদি জানতে পারে সে আদিল ভাইকে প্রতিদিন 2 বেলা করে গালমন্দ করে তাহলে আর আস্ত রাখবে না তাকে। ভাই বোনেরা আরো কিছুক্ষণ গল্প করল। 9টায় রাতের খাবার খেয়ে শাওন রুমে গেল। আদিলের সাথে আর কথা হয়নি তার। আদিলকে কল করতে ফোন হাতে নিতেই দেখল আদিলের কল। শাওন ফাঁকা ঢোক গিলল। শেষ আজকে সব। তাকে আর কেউ রক্ষা করতে পারবে না। শাওন কাপা হাতে আদিলের নম্বর ডায়াল করল। ফোন বন্ধ। শাওন এই ভয়টাই পাচ্ছিল। শাওন জানে আদিল ফোন অফ করে ঘুমাচ্ছে। কিন্তু তার ভয় হচ্ছে ফোন না ধরার কারণে আদিল তাকে কথা শোনাবে। বিয়ের আগেই কথা শোনাতে ছাড়ত না। এখন তো বিয়ে হয়েছে। শাওন কপালে ফোন দিয়ে বাড়ি দিল কয়েকটা। এ কি বড় আপা? ফোনে মাথা ঠুকছ কেন? তাসফিয়া বলতে বলতে রুমে আসলো। শাওন কিছু না বলে বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকলো মুখ ভার করে। তাসফিয়া কতক্ষণ রুমে পায়চারি করল। শাওনের থেকে আশানুরূপ রেসপন্স না পেয়ে চলে গেল। যারা পাত্তা দেয় না তাসফিয়া তাদের আশেপাশে থাকে না। এটা তার এথিক্স।
শাওনের ঘুম ভাঙল ফজরের আজান শুনে। নড়তে গিয়ে টের পেল কেউ তার উপর হাত পা তুলে আছে। শাওন বুঝল এটা তাসফিয়া। তাসফিয়ার ঘুমের মাঝে হাত পা ছোড়াছুড়ি করার অভ্যাস আছে। শাওন কোনোমতে তাসফিয়াকে সরিয়ে উঠে বসল। অজু করে ফজরের নামাজ পড়ে নিল। নামাজ শেষে আবারও আদিলের নম্বর ডায়াল করল। ফোনটা এখনো বন্ধ করে রেখেছে। আজব মানুষ। রাগ হলে রাগ প্রকাশ করবে, তা না করে যোগাযোগ বন্ধ করে দেয়। এই সাইন শাওন বুঝল না। শাওন হতাশ হয়ে নিজেও ফোন বন্ধ করল, দিল রাখল। শাওন রান্নাঘরে গিয়ে 1 কাপ কড়া লিকারের চা বানালো। আজকে আর তার ঘুম আসবে না। এখন 1 কাপ চা খেয়েই মাথাটা ঠান্ডা করতে হবে। শাওন চা নিয়ে বারান্দায় এসে বসল। সূর্য এখনো পুরোপুরি উঠেনি পূব আকাশে। মৃদু ঠান্ডা বাতাস, খারাপ লাগছে না। মনটা ভালো হয়ে গেল কিছুটা। চা শেষ করে শাওন ছাদে গেল। ছাদের গাছগুলোতে পানি দিল, আগাছা পরিষ্কার করল। বেশ কিছুক্ষণ কাজ করে ক্লান্ত হয়ে নিচে নামল সে। ফ্রেশ হয়ে ঘুমাতে গেল। শাওনের ঘুম ভাঙল কারো ডাকে। চোখ মেলে দেখল মাথার কাছে ভাই দাঁড়িয়ে আছে। সে কিছু বলছে, কিন্তু তার শাওনের কর্ণকুহরে প্রবেশ করছে না। সে চোখ কচলে উঠে বসল। বসে বসে ঘুমে দুলল কিছুক্ষণ। শ্রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনের কাণ্ড দেখছে। কে বলবে এর কপালে শনি নাচছে? কি বলছো ভাইয়া? তোর মোবাইল কই? এই কথা জিজ্ঞেস করতে ডেকে তুলেছ? খুঁজে দেখলেই তো পারতে। ফোন বন্ধ কেন তোর? শাওনের এবার ঘুম ছুটল। কি হয়েছে? উৎসুক হয়ে জানতে চাইল শাওন। কি হয়েছে? তোর জামাইয়ের প্রেশার হাই হয়ে গেছে, তোর ফোন বন্ধ পেয়ে। ভাইয়ের কথা শুনে শাওন তাড়াতাড়ি ফোন অন করল। ফোন অন করতেই আদিলের কল, মেসেজের নোটিফিকেশন আসতে শুরু করল একের পর এক। শাওন অসহায় চোখে ভাইয়ের দিকে তাকালো। ফোন অফ করেছিলিস কেন গাধা? জানিস না তোর জামাই কেমন? এখন দেখ গিয়ে রেগে গোল হয়ে আছে। কি করব? ফোন দিব? আবার জিজ্ঞেস করছিস? শাওনের মাথায় গাঁটটা দিয়ে বলল শ্রাবণ। তাড়াতাড়ি ফোন দে, নইলে দেখা যাবে তোর জামাই পুলিশ নিয়ে বাড়িতে এসে হাজির হবে। শ্রাবণের কথা ফেলে দেওয়ার মতন না। আদিলের পক্ষে এই কাজ করা অসম্ভব কিছু না। শাওন আদিলকে কল দিল। দুবার রিং হতেই আদিল রিসিভ করল। শাওন সালাম দিলে আদিল সালাম নিল। দুপক্ষই নীরব, কেউ কথা বলছে না। আদিলের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আদিল ভাই, আলতো স্বরে ডাকল শাওন। ফোন অফ করেছিস কেন? শীতল ভারী কণ্ঠস্বর। শাওন হালকা কেঁপে উঠল। রাতে আদিলের এত প্রশংসা করা ঠিক হয়নি। নজর লেগে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। মৃদু স্বরে বলল শাওন। কোনটা ভুল হয়েছে? আমাকে টেনশনে রাখতে তোর মজা লাগে খুব, তাই না? আমাকে জ্বালিয়ে শান্তি পাস তুই? এত শান্তি লাগবে কেন তোর? আমাকে অশান্তিতে রেখে তোর কেন এত শান্তিতে থাকা লাগবে বল আমাকে। আমাকে তোর মানুষ বলে মনে হয় না? মানুষ না আমি? আমি ঠেকা নিয়ে রেখেছি তোর জন্য টেনশন করার? তোর বাপ আমাকে মাইনে দেয়? বিয়ের পরে আদিলকে এত রাগে যেতে দেখেনি শাওন। শাওন ফাঁকা ঢোক গিলল। আমি অত শত ভেবে ফোনটা অফ করিনি। আমি রাত থেকে তোমাকে ট্রাই করছি। তোমার ফোন অফ। সকালে যখন কল দিলাম তখনও অফ। আমার তখন রাগ হলো খুব, তাই আমিও ফোন অফ করে রেখেছিলাম। ব্যস্ত কণ্ঠে বলল শাওন। আদিলকে মানানোর ক্ষুদ্র প্রয়াস। আমার ফোন বন্ধ দেখলেই তোকে কেন ফোন অফ করতে হবে? কম্পিটিশন করিস আমার সাথে? আদিল নিজের ভুল স্বীকার করল না। শাওন আশাহত হল। এই ছেলে রাগচ্চার সাথে দাঁড়া। আমার ভুল হয়েছে, আর কখনো ফোন অফ করব না। তুমি রেগে ফোন অফ করলেও আমি কিছু বলল না। এবারের মতন আমাকে মাফ করে দাও। এই ভুল জীবনে দ্বিতীয়বার করব না। আদিল চুপচাপ শুনল। কিয়ৎকাল চুপ থেকে বলল, মনে থাকে যেন। শাওন হতাশ হল। আদিল শাওনের হতাশায় ভ্রুক্ষেপহীন রইল।
সে নিজের মতন করে শাওনের খোঁজ খবর নিল। এটাও জানালো বিকেলে সে রাজশাহীর উদ্দেশ্য রওনা করবে। ঘড়িতে সময় তখন দুপুর 2টা। বাড়ির ভেতরে ব্যস্ততার হালকা গুঞ্জন। শাওন খেতে বসেছে, তার কোন ব্যস্ততা নেই। পাশের ঘরে বাবা মা ভাই সবাই রেডি হয়ে বসে আছে। আজ একটা বিশেষ দিন। শ্রাবণের জন্য পাত্রী দেখতে যাচ্ছে ওরা। সম্বন্ধটা এসেছে শাওনের মামার হাত ধরে। মেয়েটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স 3rd ইয়ারে পড়ে। সেখানেই হলে থাকে। ছুটিতে এসেছিল কদিনের জন্য, কালই আবার ফিরে যাবে। তাই আজ তাড়াহুড়ো করে যাওয়াটাই একমাত্র উপায়। শাওনের মা চাইছেন না দেরি করতে। মেয়ে বিয়ে দিয়ে বাড়িটা বিরান হয়ে আছে। কেউ একজন আসলে শূন্যতা পূরণ হবে। ছবি দেখে মেয়েটিকে মোটামুটি সবারই পছন্দ হয়েছে। তবে সামনাসামনি দেখা না হলে তো মনের জোর আসে না। শ্রাবণ এসবের মাঝে দিলে ঢালা। পাত্রী দেখতে যাবে শুনে তার মধ্যে খুব একটা উৎসাহ নেই। সোফায় বসে বসে কখন যে ঘুমিয়ে পড়েছে কেউ খেয়ালই করেনি। 3টায় শাওন যখন তৈরি হয়ে এল, তখনও শ্রাবণের চোখে খানিক ঘুম। শার্ট ঠিক করতে করতে শুধু বলল, চলো, দেরি হয়ে যাবে। গাড়ি শহর পেরিয়ে যখন মেয়ের বাসার সামনে দাঁড়ায়, তখন বিকেলের আলো নরম হয়ে এসেছে। মেঘনা নামের মেয়েটি খুব বেশি সাজেনি। সাদামাটা সালোয়ার কামিজ, হালকা কাজল। কিন্তু চেহারায় একরকম টান আছে, আছে মায়া। বাড়ির ভেতরে কথাবার্তা চলছিল। চা, মিষ্টি, সিঙ্গারা সব চলমান। ছোট ছোট প্রশ্নোত্তরে জানা গেল মেয়েটি বই পড়ে, গান শুনে, নিজের মতো থাকতে পছন্দ করে। কোলাহল তার পছন্দ নয়। পুরোটা সময় শ্রাবণ রইল নীরব। তার চেহারা দেখে বোঝার উপায় নেই এসবে তার মতো আছে নাকি নেই। একসময় শ্রাবণ আর মেঘনাকে ছাদে পাঠানো হলো। মেঘনা আগে আগে গেল। পিছন পিছন অলস পায়ে তাকে অনুসরণ করল শ্রাবণ। তখন সন্ধ্যা প্রায়। ছাদে বইছে মৃদু শীতল হাওয়া। মেঘনা রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। শ্রাবণ একটু দূরে গিয়ে পাশে দাঁড়ায়। দুজনেই কিয়ৎকাল নীরব রইল। আপনি নিজের অমতে এখানে এসেছেন? নীরবতা ভাঙল মেঘনা। শ্রাবণ এতক্ষণে পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটির দিকে। উজ্জ্বল শ্যামবর্ণের ছোটখাটো একটা মানুষ। গায়ে হালকা গোলাপি রঙের 3 পিচ। মুখে সাজসজ্জার বালাই নেই। ওড়না দিয়ে মাথায় ঘোমটা টানা, ওড়নার ফাঁক গলে কিছু চুল মুখে এসে পড়েছে। এমন মনে হওয়ার কারণ? আপনাকে দেখে মনে হচ্ছে। আপনি বুঝি দেখেই সব বুঝে যান? আলতো হাসল মেয়েটা। হাসলে তার বাম গালে ছোট্ট গর্তের সৃষ্টি হয়। না, সবারটা বুঝতে পারি না। এতটা সময় কোন কিছুতেই আপনার তেমন আগ্রহ দেখলাম না। কথাও বলছেন না। সব সময় সবকিছু মুখে বলা জরুরি? সব সময় হয়তো না, কিন্তু কিছু সময় হয়তো। আসুন আমরা 2 মিনিট নীরবতা পালন করি। কেন বলুন তো? উৎসাহী হয়ে জানতে চাইল মেঘনা। শ্রাবণ মেঘনার উৎসাহ দেখে ফিচেল হাসল। কারণ সব সময় সব কথা মুখে বলে বুঝাতে হয় না। কিছু কিছু জিনিস অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। আপনি এই নীরবতা উপলব্ধি করুন, দেখুন কিছু বুঝতে পারেন কিনা। মেঘনা কথা বলল না কোন। চুপ করে তাকিয়ে রইল শ্রাবণের দিকে। কিছুটা নীরবতা আসে, আবার তা কেটে যায় চোখের ভাষায়। মেঘলার চুল বাতাসে ওড়ে পড়ে গাল ছুঁয়ে যায়। শ্রাবণ অবচেতনেই তাকিয়ে থাকে। কিছু একটা ভেতরে নাড়া দেয়, শব্দহীন এক অনুভব। নিচে নামার সময় কেউ কিছু বলেনি। তবে শ্রাবণের মুখে একরকম নরম ভাব ছিল, যা আগে কেউ দেখেনি। গাড়িতে ফেরার সময় মা হালকা উত্তেজনায় বললেন, মেয়েটা বেশ মিষ্টি, তাই না? সকলে মিলে মেঘনার প্রশংসা করতে লাগল। শুধু শ্রাবণ কিছু বলল না। জানালার দিকে তাকিয়ে থাকল। চোখের সামনে ভাসছিল একটা হাওয়া ভরা মুখ, আর ঝুলে উঠতে থাকা আলো। শ্রাবণ আনমনে ভাবল, এরই নাম কি প্রেম? বাসায় পৌঁছাতে রাত হলো। শাওন ফ্রেশ হয়ে বিছানায় শটান দেয় এলিয়ে দিল। এমন সময় মা ডেকে উঠলেন। তার নামে পার্সেল এসেছে। শাওন অবাক হয়ে বলল,
আমি তো কিছু অর্ডার করিনি। মা জানালেন পার্সেলের উপরে শাওনের নাম আর এখানকার অ্যাড্রেস দেওয়া। শাওন মাকে পার্সেলটা নিতে বললে মা জানালো ডেলিভারি ম্যান শুধু শাওনের কাছেই দিবে পার্সেল, অন্য কারো কাছে নয়। অগত্যা শাওনকে উঠতে হলো। চোখে মুখে তার বেজায় বিরক্তি। শাওন পার্সেল নিয়ে রুমে আসলো। সে কিছু অর্ডার করেনি। তাহলে পার্সেল আসলো কোথা থেকে? তার তো তেমন কোন শুভাকাঙ্ক্ষীও নেই যে তাকে সারপ্রাইজ পার্সেল পাঠাবে। শাওন বিছানায় বসে সময় নিয়ে পার্সেলটা আনবক্স করল। বক্সটা তেমন বড় নয়, ছোট একটা বক্স। শাওন বক্সটা খুলতেই দেখল কতগুলো জবা, কাঠগোলাপ, বেলি আর ডেইজি ফুল। শাওন অবাক হলো। এসব তাকে কে পাঠালো? শাওন গাল ফুলিয়ে ফুলগুলো বিছানায় ঢেলে দিল। মনে মনে ভাবল, তার কোন গোপন প্রেমিক উদয় হলো নাকি? যদি তা হয় আদিল আজ তো রাখবে না, না তাকে আর না গোপন প্রেমিককে। ফুলগুলো সব ছড়িয়ে দিতেই একটা রঙিন কাগজ চোখে ভাসল। নোট হবে হয়তো। শাওন কৌতূহলী হয়ে নোটটা তুলল। এক লাইনের একটা নোট, বুঝতে বাকি রইল না কারটা কার। শাওন আনমনে হাসল। মানুষটা শাওনকে তার উপর রেগে থাকার, অভিমান করে থাকার সুযোগ দেয় না। সুযোগ হলেও তা দীর্ঘস্থায়ী হয় না। শাওন ফুলগুলো তুলে রাখল। একটা কাঠগোলাপ নিয়ে নিজের কানের পেছনে গুজে দিল। সারাদিনের মন খারাপ এক নিমিষেই সেরে উঠল। মানুষটা হয়তো ম্যাজিক জানে। শাওন যখন নিজের ভাবনায় মশগুল তখনই বিকট শব্দে ফোনটা বেজে উঠল। শাওন যেন বিরক্ত হয়েও হলো না। আদিলের কল। শাওনের গালগুলো অজান্তেই রং পরিবর্তন করল। মুখে হালকা তাপ ছড়িয়ে পড়ল যেন। কানে কাঠগোলাপ, ফোনে আদিল, একটা মন খারাপে ঘেরা দিনের শেষে আর কিছু চাওয়ার ছিল না। শাওন রিসিভ করে সালাম দিল। আদিল সাবলীলভাবে উত্তর দিল, কণ্ঠে তার ক্লান্তি। ঠিকঠাক পৌঁছেছ? হ্যাঁ, একটু আগেই আসলাম। এসে ফ্রেশ হয়ে ফোন দিলাম। রাতে খাবে না? মনে হয় না। এখানে তো মা কিংবা বউ নেই যে জোর করে খাওয়াবে। হেয়ালি করে কথাটা বলল আদিল। তাহলে আমাকে সাথে করে নিয়ে যেতে। আমি ঠেসে খাওয়াতাম তোমাকে। আসছে সে আমাকে খাওয়াবে। তুই নিজেই তো 3 বেলার 1 বেলা অন্যের হাতে খাস। তুমি কি কোনভাবে আমাকে খোঁচা দিচ্ছ? ভ্রু কুচকাল শাওন। আমার ঘাড়ে কয়টা মাথা যে আমি আপনাকে খোঁচা দিব? গর্দান থাকবে বুঝি? শাওন হাসল। ওদের মধ্যে সাধারণ সব কথা হলো। আদিল বা শাওন কেউ পার্সেলের কথা তুলল না। ওটা থাকুক। নীরব ভালোবাসা নীরবে রাখাই শ্রেয়। সব ভালোবাসা মুখে বলে প্রকাশ করতে নেই। রাতটা যেন থেমে আছে। আকাশে চাঁদ নেই, তারা নেই। চারপাশে অন্ধকারে চাদর টেনে দিয়েছে সময়। দূরের গলিতে একবার কুকুর ডেকে উঠছে তো আবার নীরবতা টেনে নিচ্ছে। রাস্তার সোডিয়াম আলোয় আধা ঝাপসা হয়ে ফুটে উঠছে ফুটপাথা। শ্রাবণ নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। শীতল বাতাসে শরীরটা কেঁপে উঠছে বারবার। ঘুম নেই চোখে তার। শ্রাবণের সাথে এমন হয়নি কখনো। সে বেশ ঘুম কাতুরে একজন মানুষ। বসে থেকে সে ঘুমাতে পারে, কিন্তু আজকে তার ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই একটা মুখ ভেসে উঠছে চোখের সামনে। সেই চোখ, সেই নাক, সেই হাসি, আর বাতাসে উঠে মুখের উপর আসা চুলগুলো। শ্রাবণ হাঁসফাঁস করতে লাগল। এত অস্বস্তি হচ্ছে তার। এর আগে কখনো এমন হয়নি। এই যেন শ্রাবণের জন্য নতুন এক অনুভূতি। তার ভেতরের ভারটা রাতের এই নিস্তব্ধতা ছাড়া আর কেউ বুঝতে পারে না। শ্রাবণ আনমনে ভাবল মেঘনার কথা। সেও কি শ্রাবণকে নিয়ে চিন্তা করছে? নাকি তার আছে আপন ভাবনার জগৎ? সে জগতে শ্রাবণের কোন অস্তিত্ব আছে কি? জানতে ইচ্ছে করল শ্রাবণের, তবে জানা হলো না। রাতটা তার এমন করেই কেটে গেল। সকাল তখন 10টা। শাওন এখনো ঘুমে। বাপের বাড়ি এসেছে পর থেকে ঘুম যেন তাকে ছাড়ছেই না। ওই বাড়িতে থাকলে সে সকালে বেশিক্ষণ ঘুমাতে পারে না। আদিল থেকে ঘুমাতে দেয় না খুব একটা। বাড়িতে এখন সে একা রয়েছে। সবাই যার যার কর্মক্ষেত্রে চলে গেছে। শাওন বেকার মানুষ। ঘুম আর খাওয়া ছাড়া কোন কাজ নেই তার।
শাওনের ঘুম ভাঙল 10:30টায়। ফ্রেশ হয়ে টেবিলে বসল। মা সব সাজিয়ে রেখে গেছে, শুধু চা বানিয়ে নিতে হবে। শাওন ডিম পুচ দিয়ে এক টুকরো রুটি মুখে দিল। তারপর রান্নাঘরে গিয়ে চায়ের পানি বসালো। খেতে খেতেই আদিলকে ফোন করলো। আদিল জানালো সে ব্যস্ত আছে, ফ্রি হয়ে কল দিবে। চা নাস্তা করে শাওনের কোন কাজ রইল না আর। সে বাসাটা ঘুরে ঘুরে দেখল, 2-3বার চক্কর দিল। তারপর ছাদে উঠে গেল। ছাদে একা একা দাঁড়িয়ে আছে শাওন। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। এবেলায় ছাদে তেমন মানুষ আসে না। শাওন রেলিংয়ে পিঠ ঠেলে দাঁড়িয়ে ফোন দেখতে লাগল। শাওন যখন ফোনে মগ্ন তখন ছোট ছোট 2টা হাত তার পায়ে বিচরণ করতে লাগল। ভয় লাফিয়ে উঠল শাওন। নিচে তাকিয়ে দেখল 6-7 বছরের একটা মেয়ে দাঁত বের করে হাসছে তাকে দেখে। তুমি তো অনেক ভীতু গো। আবারও হাসতে লাগলো মেয়েটি। শাওনের রাগ হলো বেশ। সে বেশ গম্ভীর কণ্ঠে শুধায়, তুমি আমার পায়ে কি করছিলে? তোমার পা অনেক সুন্দর। দেখছিলাম এগুলো আসল নাকি নকল। পায়ের আবার আসল নকল হয় নাকি? শাওন ভ্রু কুঁচকে চোখ ছোট করে তাকালো মেয়েটার দিকে। আগের মতোই গম্ভীর গলায় বলল, নাম কি তোমার? আমার নাম রাত্রি। রাতের বেলায় জন্ম হয়েছিল বলে বাবা রেখেছে। শাওন বুঝল মেয়েটি বেশি কথা বলে, তবে মেয়েটি অনেক মিষ্টি। চোখগুলো কেমন যেন বেড়ালের চোখের মতন। তার ব্রাউনি চোখগুলো খানিকটা এমন। সে মেয়েটির সাথে আরো কিছুক্ষণ কথা বলল, খেলা করল। ঘণ্টা খানিক পরে মেয়েটির মা ওকে নিয়ে গেল। ওরা এই বাসায় নতুন এসেছে। মেয়েটির বাবা এখানকার একটা ব্যাংকে চাকরি করে। রাত্রি চলে গেলে শাওন নিজেও ঘরে চলে আসে। তার মধ্যে জোহরেরও আজান হয়ে যায়। শাওন গোসল করে বের হয়ে দেখে মাও চলে এসেছে। আজ এত তাড়াতাড়ি এলে? তোকে একা রেখে গেছি তাই চলে এসেছি। ভালো করেছ। একা একা ভালো লাগছিল না। আগে তো একা একাই থাকতি। 2 মাসেই অভ্যাস বদলে গেল। মুখ ফুলালো শাওন। কথা ঠিক। শাওন একা একাই থাকতো। বিয়ের পরে মামনিকে পেয়ে শাওন একা থাকতে ভুলে গেছে। শাওন নামাজ পড়ে মায়ের সাথে খেতে বসল। খাওয়ার মধ্যেই ফোন দিলেন মামা। জিজ্ঞেস করলেন মেঘনার বিষয়ে। মা জানিয়ে দিলেন মেয়ে তাদের পছন্দ হয়েছে। তারা কথা এগোতে চায়। মামা মেঘনার নম্বর দিলেন। বললেন শ্রাবণ যেন ফোন দেয়। বিয়ের আগে একে অপরের সম্পর্কে জেনে নেওয়াটা গুরুত্বপূর্ণ। বিয়ের পর মানিয়ে নিতে সহজ হয়। তখন রাত 8টা। মেঘনা পড়তে বসেছে, সামনে তার পরীক্ষা। সে বরাবরই পড়াকু মেয়ে, কিন্তু আজকে তার পড়া হচ্ছে না। সমানে বইয়ের পাতা উল্টিয়ে চলেছে সে। মাথায় ঘুরছে অন্য ভাবনা, একজনকে নিয়ে ভাবনা। ভাবনার মাঝেই বইয়ের পাতায় এক কোণায় সে নিজের অগোচরেই যেন লিখে ফেলল একটা নাম, শ্রাবণ। তার পাশে একটা হৃদয়ও আঁকল। হুট করেই যেন তার হুঁশ এলো। এগুলো কি করছে সে? এসব কেমন বাচ্চামিতে ভরা কাজ? এই বয়সে কি এগুলো মানায়? আচ্ছা মনলাম অনুভূতিগুলো নতুন, প্রগাঢ় বটে, তাই বলে এসব আচরণ? ভালো লাগলো না যেন মেঘনার। সে মনে মনে শ্রাবণকে বকল ভীষণ, কি দরকার ছিল মাথায় ঝেঁকে বসার? একটা দিনের একটা ঘন্টায় নিজের এতটা ছাপ ফেলা উচিত নয় কারো জীবনে যে সে সারাক্ষণ তার চিন্তায় মশগুল থাকবে। মেঘনা নিজের সকল চিন্তা ভাবনা সরিয়ে রাখল। এখন পড়তে হবে। পরীক্ষায় ফেল করলে শ্রাবণ কেন কোন বনি বিয়ে করতে আসবে না? পুরো রুম অন্ধকার করে বসে আছে শ্রাবণ। মাথাটা কেমন যেন ফাঁকা লাগছে তার। ফোনের স্ক্রিনে মেঘনার নম্বর ভাসছে। একটু আগে মা দিয়ে গেছে। বুঝতে পারছে না কল করবে নাকি, আর কল দিয়ে কি বলবে। কয়েকটা গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল শ্রাবণ। আঙ্গুলের টোকায় কল দিল মেঘনার নম্বরে। মেঘনা তখন পড়ায় মশগুল। ফোনের বিকট শব্দে মনোযোগ ভঙ্গ হল তার। কপালে ঈষৎ ভাঁজ পড়ল। একটা অচেনা নম্বর। ধরবে না করেও কলটা ধরল সে। বিনম্র গলায় সালাম দিল। ওপাশে নীরব।
মেঘনার রাগ হলো বোধ হয়, চওড়া গলায় বললে, কথা না বললে ফোন দেন কেন? এত ফাউল সময় কোথায় পান? এবার সালামের উত্তর এলো। মেঘনার কাছে কণ্ঠটা অপরিচিত লাগলো না, আবার পরিচিতও নয়। জিজ্ঞেস করল, কে বলছেন? আমি শ্রাবণ। এবার সাথে সাথেই উত্তর এলো। মেঘনা জিভ কাটল। মেজাজ হারানো ঠিক হয়নি, কি ভাববে এবার? আবার পরক্ষণেই মাথায় এলো আরও একটি প্রশ্ন। শ্রাবণ তাকে কেন কল করেছে? আর নম্বর পেল কোথায়? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। কিছুটা সময় নীরব থেকে শ্রাবণ ফের শুধালো, কি করছিলেন? পড়ছিলাম। আচ্ছা তাহলে রাখছি, আপনি পড়ুন। ব্যাস এতটুকুই। ফট করে কলটা কেটে দিল শ্রাবণ। অপর পাশে হতবিহ্বল হয়ে রইল মেঘনা। তার মাথায় ঢুকছে না কিছুই। ব্যাটা যদি কথাই না বলবি তবে ফোন কেন দিলি? রামছাগল একটা। আজকে আর পড়া হবে না তার। সে বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিল। শ্রাবণ ফোন রেখে ঘন ঘন শ্বাস নিল। সে মেয়েদের সাথে কথা বলতে পারে না তেমন। এগুলো আদিল বেশ পারে। এগুলো আদিলের কাজ। আবার মেঘনাকে ফোন দিলে আদিলের থেকে জেনে নিতে হবে মেয়েদের সাথে কিভাবে কথা এগুতে হয়। এর মধ্যে কেটে গেল আরো 2 দিন। আদিল রাজশাহী থেকে ফিরে এসেছে। শাওনও ফিরে গেছে শ্বশুর বাড়ি। আজকে শুক্রবার, সবার ছুটি। বাবা বসে পত্রিকা পড়ছেন। মা রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন। পাশে শাওন দাঁড়িয়ে আছে, হাতে হাতে শাশুড়িকে এটা ওটা এগিয়ে দিচ্ছে। আদিল ঘুম ঘুম চোখে ডাইনিং টেবিলের চেয়ারে এসে বসল। গলা উঁচিয়ে শাওনকে ডেকে চা চাইল। মিনিট 2 পরে শাওন চা এনে দিল। আদিল চায়ে চুমুক দিতে দিতে নাস্তা চাইল। নাস্তা নিয়ে আসলেন মা, পরোটা আর ডিম পুচের সাথে 1 বোতল পানি। আদিল ভ্রু কুঁচকাল। ওরা মিনারেল ওয়াটার পান করে না, ফিল্টারের পানি পান করে। এটা কিসের পানি মা? আগ্রহী হয়ে জানতে চাইল আদিল। পাশের বাসার আরাফাতের পা ধোয়া পানি। নাক কুঁচকাল আদিল। এটা কেমন কাজ? ওর পা ধোয়া পানি তুমি এখানে আনলে কেন? ওদের বাসায় কি পা ধোয়ার পানি ফেলার জায়গার অভাব পড়েছে? ওর পা ধোয়া পানি এনেছি তোর জন্য। তুই খেয়ে যদি তোর একটু উন্নতি হয়। শুনেছি আরাফাতের গুগলে চাকরি হয়েছে। ও তো তোর 10.5 মাসের ছোট। ছোট হয়েও কেমন ভালো একটা বিদেশি চাকরি পেল। তুই কি করলি? আশ্চর্য, ওর গুগলে চাকরি হয়েছে তো আমি কি করব? এমন করে বলছো যেন আমি বেকার ঘুরছি। ওর চাকরির কাছে তোর চাকরির কোন দাম আছে বুঝি? এবার তিনি সামনের তাকিয়ে বললেন, তোর জামাইকে বুঝা সময় থাকতে যাতে চাকরি বাকরি করে কিছু। আদিলের মেজাজ খারাপ হলো। মা এমন করছে যেন সে বসে বসে বাপের অন্ন ধ্বংস করছে। তার চাকরি খারাপ নাকি? বেতনও তো 6 অঙ্কের। তাহলে সে বিদেশে কেন যাবে? আদিল রাগ করে আর নাস্তা খেয়ে না। এ নিয়ে মা আবারও বকাঝকা করেন। বকাঝকা শেষে শাওনকে দিয়ে খাবার রুমে পাঠিয়ে দিলেন। শাওন রুমে এসে দেখল আদিল মুখ ভোঁতা করে বসে আছে। শাওন খাবার এনে আদিলের সামনে রাখল। আদিল যেন দেখেও দেখল না। আর রাগ করিও না, খাও এবার। নিয়ে যা, খাবো না। মামুনি বলেছে খাবার না খেলে তোমাকে ধরে বেঁধে খাওয়াতে। তোর মামুনির মনে হয় মাথার ব্যামোটা বেড়েছে। কি সব আজগুবি কথা বার্তা বলে চলেছে। মামনিও চায় তুমি জীবনে ভালো কিছু করো। একটা মাত্র ছেলে তুমি তার। কি বলতে চাইছিস তুই? আমি ভালো কিছু করি না? বেকার আমি? আমি কিছু বলবো না আর। তুমি খাও তো, নাকি আমি খাইয়ে দেব? দিবি বলছিস? তাহলে দে। শাওন আদিলকে খাইয়ে দিতে লাগলো। আদিল খেতে খেতে আরাফাতকে গালি দিল কয়েকটা। আরে তোর চাকরি হয়েছে জানা চাকরি করতে। ঢোল পেটানের কি আছে? যত সব আজগুবি সমস্যা তার জীবনে আসে। আদিলের মনে পড়ল যে বছর সে বুয়েটে চান্স পেয়েছিল ওই দিন আরাফাতের মা আদিলের থেকে পা ধোয়া পানি নিয়ে গিয়েছিল। সে অবশ্য কোন পাবলিকে চান্স চায়নি।
পড়েছে নর্থ সাউথে। আদিল নিশ্চিত আরাফাত বেটা প্রতিশোধ নিতে মায়ের কান ভরেছে। আদিল আরও নিশ্চিত আগামী 7 দিনের মধ্যে এই আরাফাত বেটা তার সামনে এলে মেরে ঠ্যাং ভেঙে দেবে। তারপর ভাঙ্গা ঠ্যাং নিয়ে যাক চাকরি করতে। সময়ের গতিতে পেরিয়ে গেল আরও 1 মাস। ততদিনে শ্রাবণের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। মেঘনা পরীক্ষা শেষ করে ফিরে এসেছে। এই তো সামনের সপ্তাহে বিয়ে। এই 1 মাসে শ্রাবণ আর মেঘনার সম্পর্কটা বেশ স্বাভাবিক হয়ে উঠেছে। বোঝাপড়াটাও হয়েছে বেশ। শ্রাবণ এখন আর মেঘনার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করে না। আদিল অবশ্য অনেক ট্রেনিং দিয়েছে তাকে। আজকে শাওন আবার বাপের বাড়ি এসেছে। সকালে আদিল দিয়ে গেছে তাকে। আজকে থেকে বিয়ের কেনাকাটা শুরু হবে। শাওন বাড়ি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিল আগে। ফজরের নামাজ পড়ে আজকে আদিল আর তাকে ঘুমাতে দেয়নি। ঘুমালে তার আবার রেডি হতে সময় লাগত। আর আদিল আবার রেগে যেত। এত রাগারাগি আদিলের পছন্দ নয়। ঘুম থেকে উঠে শাওন ধীরে সুস্থে তৈরি হলো। এখান থেকে মা, শাওন আর নিতু যাবে। শ্রাবণ এখন অফিসে গেছে। লাঞ্চের পর জয়েন করবে তাদের সাথে। আর ওই বাড়ি থেকে মেঘনার মা আর একজন আসবে। তাদের বিয়েটা যেহেতু ঘরোয়াভাবে হবে তাই এত ঝামেলা নেই। আজকে প্রথম দিন তাই হালকা পাতলা কেনাকাটা হলো। কেনাকাটা শেষে 2 মা চলে গেলেন। শ্রাবণ আর মেঘনাকে রেখে গেলেন একসাথে একটু সময় কাটানোর জন্য। মেঘনাকে শ্রাবণের সাথে পাঠিয়ে নিতু আর শাওন একটা কফি শপে বসল। শাওন একটা কোল্ড কফি আর বার্গার অর্ডার দিল। নিতু অর্ডার করল চাউমিন সাথে লাচ্ছি। শাওন তখন কোল্ড কফিতে ব্যস্ত। আচমকা চোখ গেল কর্নারের কাছে টেবিলটায়। পিছন থেকে মনে হচ্ছে আদিল। আদিল আজকে এইরকমই একটা শার্ট গায়ে দিয়েছিল। শাওন নিতুকে ইশারা করে বলল, দেখতো এটা তোর আদিল ভাই না? ধুরো, আদিল ভাই এখানে কোথা থেকে আসবে? আর আসলে তোমার কাছে না এসে ওইখানে কি করবে? না দেখেই বলল নিতু। শাওনের মেজাজ চটল মনে হলো। না দেখে বলছিস কেন? আগে দেখ ঘাড়টা ঘুরিয়ে। নিতু ঘাড় ঘুরিয়ে দেখল। দেখতে আদিলের মতোই লাগছে। ওদের দিকে পিঠ করে বসেছে। সাথে একটা মেয়ে আছে। মেয়েটাকে শাওন না চিনলে নিতু চেনে। মেয়েটা নিতুর বান্ধবী আয়জার বড় বোন। শাওনের চেয়ে বছর 2 বড়। মেয়েটার নাম আলিজা। নিতু বান্ধবীর থেকে শুনেছে আলিজা নাকি আদিলকে পছন্দ করত। ওদের মধ্যে সম্পর্ক ছিল বলেও ধারণা আয়জার। তবে এটা সত্যি নয়। এসব কথা নিতু শাওনকে বলল না। বললেই ক্যাচাল হবে। মানুষটা যে আদিল তা শাওন এতক্ষণে বুঝে গেছে। এখন বুঝার চেষ্টা করছে সাথে মেয়েটাকে। আদিলের চরিত্রের দোষ নেই শাওন জানে। বিশ্বাস করে সে আদিলকে। আদিলকে বিশ্বাস করলেও সে আচেনা মেয়েটাকে বিশ্বাস করে না। কেমন করে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে চোখে তার জন্মের তৃষ্ণা। চোখ দিয়েই যেন গিলি খাচ্ছে আদিলকে। শাওন আর সহ্য করতে পারল না। গট গট করে তাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। কি হচ্ছে এখানে? শাওনকে এখানে দেখে প্রথমে আদিল কিছুটা ভড়কালো বটে। পরক্ষণে হেসে ফেলল। আলিজার দিকে তাকিয়ে বলল, আলিজা, মিট মাই লাভিং ওয়াইফ শাওন। লাভিং ওয়াইফ শুনে শাওন মুখ বাঁকালো। এতই যখন সে তার লাভিং ওয়াইফ হবে তাহলে অন্য মেয়ে নিয়ে কফি শপে কি করে? অপরদিকে আলিজার মুখটা ছোট হয়ে গেল। জোর করে ঠোঁটে হাসি ফুটে আসে। কেমন আছো শাওন? শাওন মেকি হাসে। আলহামদুলিল্লাহ। তোদের শপিং শেষ? হ্যাঁ। তুমি এখানে কি করছো? কাজ বাজ নেই কোন? তিরিক্ষি কণ্ঠে বলে শাওন। আমি একটা মিটিংয়ে এসেছিলাম। কফি শপে আজকাল মিটিংও হয়? তা মিটিংটা কোন ধরনের ছিল? প্রফেশনাল নাকি পার্সোনাল? পার্সোনাল কেন হতে যাবে? অবশ্যই প্রফেশনাল। তাহলে তুমি এখানে বসে হাহাহিহি কেন করছো? শাওনের চোখে যেন আগুন। আদিল বেশ বুঝতে পারল শাওন জেলাস। হবারই কথা। শাওন বড্ড হিংসুটে।
যে মেয়ে নিজের গামছা কাউকে ধরতে দেয় না, সে নিজের জামাই দেবে? কখনোই না। শাওন রেগে যাচ্ছে দেখে আদিল আলিজাকে কোনরকম বিদায় করল। আলিজা যাওয়ার আগে আদিলকে দেখল এক নজর। চোখে যেন তার বিষাদের ছায়া, এক না পাওয়া আক্ষেপ। আলিজার দৃষ্টি আদিল না দেখলেও শাওন ঠিকই দেখল। রাগটা যেন তার তরতর করে বেড়ে গেল। কে ওই মেয়ে? ওটা আলিজা। মিটিং শেষ করে ওকে দেখে ওর সাথে বসেছিলাম। কেন? মেয়ে দেখলেই বসে পড়তে হবে কেন? এটা কেমন কথা শাওন? আর তুই এত রিয়েক্ট কেন করছিস? শাওনের দুচোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। নিতু টেনশনে লাচ্ছির গ্লাসে চুমুক দিতে গিয়ে প্রায় গলায় আটকে ফেলল। সে জানে, ওর আপা যদি আগুন হয়, তবে আদিল ভাই সেই আগুনের পাশে দাঁড়ানো শুকনো কাঠ। পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। নিতু এগিয়ে এলো এবার। এখানে আর কথা না বাড়িয়ে চলো। মানুষ দেখছে। শাওন আদিলের দিকে রাগি চোখে তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে তার। কোন কথা না বলে গটগট করে বাইরে চলে গেল। শাওনের পিছন পিছন নিতুও গেল। পড়ে রইল আদিল। তার দৃষ্টিতে বিভ্রান্তি। এত জেলাসি? বাসায় এসে শাওন কারো সাথে কথা বলল না। সোজা ওয়াশরুমে চলে গেল কাপড় নিয়ে। মা জিজ্ঞেস করেছিল কি হয়েছে, নিতু কোন রকম সবটা সামলে নিল। শাওন ফেরার কিছুক্ষণের মধ্যেই আদিল আসলো। সেও সোজা সামনের রুমে চলে গেল। ঘরোয়া বিয়ে হলেও মানুষ নেহাত কম নয়। সকালে এটা ওটা জিজ্ঞেস করলে এবারও নিতু সামলে নিল সবটা। শাওন গোসল সেরে বেরিয়ে এসে দেখল আদিল বসে আছে বিছানায়। ঝুলানো পা দুটো অনবরত নাড়িয়ে চলেছে। শাওন সোজা বারান্দায় গেল কাপড় দিতে। মাথা মুছতে মুছতে ভেতরে আসতেই আদিল এগিয়ে এলো। দেখ, তুই যা ভাবছিস তা নয়। আমার মাথা, আমার ভাবনা তোমার কি? আমার যা মন চায় ভাববো। বউটা তো আমার। বলতে বলতে আরো কিছুটা এগিয়ে এলো আদিল। শাওনের হাত ধরতে নিলেই যে দূরে সরে আসলো। একদম আগে আসবে না বলে দিলাম। দূরে যাও। আদিল এগিয়ে আসলো না। কিছুক্ষণ চুপ থেকে আচমকা বলে উঠল, শাওন, তোর পায়ের কাছে ব্যাং। আর কিছু করতে বা বলতে হয়নি তাকে। শাওন লাফিয়ে আদিলের গলা জড়িয়ে ধরল। এক প্রকার আদিলের কোলে উঠে গেল সে। আদিলের হাসি পেলেও হাসল না সে। এটা হাসার সময় নয়। সিরিয়াস একটা সিচুয়েশন চলছে। শাওন এখনো সরাও সরাও বলে ফুপাচ্ছে। কিছু হয়নি। সামান্য ব্যাঙই তো। চলে যাবে। তুমি এটাকে সরাও তাড়াতাড়ি। সরাবো, আগে আমার কথা শুনতে হবে। প্রমিস? শুনব। সব শুনব। তুমি সরাও এই হতচ্ছাড়াকে। আচ্ছা। আদিল সরানোর নাটক করল। তারপর শাওনকে বলল, চলে গেছে। চোখ খোল। সত্যি গেছে? হ্যাঁ গেছে। মাথা নাড়িয়ে বলল আদিল। শাওন চোখ মেলে তাকালো। পুরো ঘরে নজর বুলালো। না, ব্যাংকটা নেই। এবার আদিলকে ছাড়ল সে। আদিল হাসল। হাসিটা শাওনের কাছে তিরস্কারের মতন লাগলো। হাসিটা যেন বলছে, একটু আগে আমাকে কাছে আসতে না বলে এখন নিজে কোলে চড়ে বসেছে। শাওন কিছু বলার জন্য আমতা আমতা করতে লাগলো। আদিল শাওনের হাত টেনে এনে ওকে বিছানায় বসালো। অনেকক্ষণ সময় নিয়ে ওকে সবকিছু এক্সপ্লেইন করল। শাওন বুঝল, ও আদিলকে অবিশ্বাস করে না। কিন্তু ওই সময় একটা সুন্দরী মেয়ের সাথে আদিলকে দেখে রেগে গেছে। মান অভিমানের পালা শেষ হতে না হতেই বাইরে থেকে মা আওয়াজ দিতে থাকলেন, বিয়ে বাড়িতে কেউ দরজা আটকে থাকে? কত কাজ পড়ে আছে বিয়ের। শাওন দরজা খুলে বাইরে আসতেই সকলের কথার ভিড়ে পড়ল। একজন তো বলেই বসল, নতুন নতুন বিয়ে হলে জামাই ছাড়া ভালো লাগে না, তাই না? শাওন লজ্জা পেল বেশ। সবাই ভাবছে দরজা আটকে ওরা প্রেম করছিলে। ওরা যে নিজের সংসার বাঁচাচ্ছিল তা তো আর জানে না। শাওন কোন কথা না বলে কাজে লেগে পড়ল। কাজের যেন শেষ নেই। দিনটা শুরু হলো অন্যরকম ভাবে, অন্যরকম ব্যস্ততায়। আজকে শ্রাবণ মেঘনার গায়ে হলুদ।
সময় যে কিভাবে চলে গেল তা বোঝা গেল না ব্যস্ততায়। যেহেতু বিয়েটা হচ্ছে ঘরোয়াভাবে, তাই তেমন সাজসজ্জা নেই। শ্রাবণের বাড়িতে তেমন আয়োজন না থাকলেও মেঘনার বাড়িতে ভালোই আয়োজন করা হয়েছে। মেঘনাদের বাড়িটা খুব বড় নয়, চারপাশে খুব বেশি লোকজনও নেই। তবুও বাড়ির উঠোনটা আজ একরকম নরম আলোয় ঝলমল করছে। হলুদ রঙের ঝালর, কাঁচা ফুলের মালা আর ছোট ছোট বাতির আলোতে সেজে উঠেছে বাড়ির পরিচিত দেয়ালগুলো। মেঘনার মা একবার রান্নাঘরে যাচ্ছেন তো একবার বাইরে আসছেন। কোন দিকে আগে তাকাবেন বুঝে উঠতে পারছেন না। ঘরোয়া বিয়ে হলেও কাজের শেষ নেই। মানুষও নেহাত কম নয়। বাবা দাঁড়িয়ে আছেন একটু দূরে, সবকিছু দেখছেন নীরবে। একটু পর পর চোখ মুছছেন। বাবারা হয়তো এমনই, চোখের জল দেখায় না। তবে আজ তার চোখের জল থমকে আছে। মেঘনা তার একটা মাত্র মেয়ে। মেয়েকে বড় ভালোবাসেন তিনি। মেয়েটা তার বড্ড আদুরে। মেঘনা নিজের ঘরে আয়নার সামনে বসে আছে চুপচাপ। পরনে হালকা হলুদ পাড়ের শাড়ি, কপালে সাদা ছোট্ট টিপ, ঠোঁটে খুব হালকা লিপস্টক, হাতে কাঁচা ফুলের মালা। একটু আগে একজন এসে সাজিয়ে দিয়ে গেছে তাকে। মেঘনা আনমনে বসে বসে শ্রাবণের কথা ভাবছে। আজকে সকাল থেকে শ্রাবণের সাথে কথা হয়নি তার। মেঘনা ভাবল একবার শ্রাবণে কল করবে। ভেবেই ফোন হাতে নিল সে। ডায়াল করতে যাবে অমনি ধুরমুর করে রুমে আসলো ওর কাজিনেরা। সবাই শাড়ি পরেছে আজকে। এক একজনকে কি মিষ্টি লাগছে দেখতে। আপু, তোমাকে পুতুলের মতন লাগছে, বলল আফিয়া। ও খুব ছোট, বয়স 5। মেঘান হেসে আফিয়াকে নিজের কাছে নিয়ে আসলো। আলতো হাতে আফিয়ার গাল দুটো টেনে দিয়ে বলল, কিন্তু আজকে তো আফুকে বেশি সুন্দর লাগছে, একদম একটা পরী লাগছে। লজ্জা পেল আফিয়া। লজ্জায় মুখ লুকালো সে। মেঘ আপুকে বউয়ের মতন লাগছে, কিন্তু আপু তো বউ হয়নি এখনো। প্রিয়ার কথায় জবাব দিল রিয়া। ওরা 2 বোন। প্রিয়া বড়, রিয়া ছোট। ফুপুর মেয়ে ওরা। মাত্র আজকের রাতটা, কালকেই বউ হয়ে যাবে আমাদের মেঘরানী। বলতে বলতে রুমে আসলো ফুপু। ফুপু মেঘনার দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন। মেঘনাও হাসল। মন ভরে তিনি মেঘনাকে দেখলেন। মেঘনা হয়েছে পুরো তার দাদির মতন। সেই চোখ, সেই নাক, হাসিটাও একদম পেয়েছে দাদির। ফুপুর চোখে পানি চলে আসলো। উনি মেঘনার মুখটা হাতে রাজলে নিয়ে কপালে একটা চুমু দিলেন। একটু পরে মেঘানকে স্টেজে এনে বসানো হলো। স্টেজ পুরোটা কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। একে একে সবাই এসে মেঘনাকে হলুদ ছোঁয়াল। পাশেই গান বাজছে। চাচা এসে এক হাত তুলে বললেন, আরে গান তো বাজে, নাচটাকে শুরু করবে? ফুপু ঠাট্টা করে বলেন, আমার বাবা পায়ে ব্যথা, তুই নাচটা শুরু কর ভাই। হলুদের দিন তো একটাই, পায়ে ব্যথার অজুহাত দিলে চলবে নাকি? নাচবে না? বাবার কথা শুনে এগিয়ে এলো আফিয়া। মৃদুস্বরে বলল, বাবা আসো আমরা নাচি। মেয়ের কথা শুনে মহানন্দে মেয়েকে কোলে তুলে নিলেন আশরাফ হোসেন। সামনে এসে মেয়েকে নামিয়ে দিলেন। 2 বাপ মেয়েতে মিলে নাচতে শুরু করেন গানের তালে তালে। গত 1 ঘন্টা যাবৎ শাওন শাড়ি পরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছুতেই সে কুচি ঠিক করতে পারছে না। শাওন শাড়ি পরতে জানে না, শাড়ি পরেও না খুব একটা। যতবার শাড়ি পরেছে কেউ না কেউ পরিয়ে দিয়েছে। আজকে মা চাচিরা সবাই এত ব্যস্ত যে কেউ শাওনকে সাহায্য করতে আসতে পারছে না। এতক্ষণ বোনেরা ছিল, তারা সবাই চলে গেছে ছবি তুলতে। শাওনের এখন মনে হচ্ছে নিতুটাকে রেখে দিলে ভালো হতো। মেয়েটা ভালো শাড়ি পরাতে জানে। শাওন এক পর্যায়ে ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ল। এখন তার আফসোস হচ্ছে খুব, কেন যে শাড়ি পরাটা শিখল না। শাওন যখন বসে বসে হাহুতাশ করতে ব্যস্ত তখন রুমে প্রবেশ করল আদিল। শাওনকে এভাবে আসে থাকতে দেখে অবাক হলো খুব। এ কি শাওন, এভাবে বসে আছিস কেন মেঝেতে? আদিলের গলার আওয়াজে শাওন ছলছল চোখে তাকালো তার দিকে। শাওনের চোখে পানি দেখে আদিল অস্থির হয়ে উঠল যেন। কি হয়েছে শাওন? কেউ বলেছে কিছু? কাঁদছিস কেন এভাবে?
শাড়ি পরতে পারছি না। ঠোঁট উল্টে ফেলল শাওন। শাওনের কথায় আদিল কিটপল শাওনের তাকিয়ে থেকে হেসে উঠল সশব্দে। আদিলকে হাসতে দেখে শাওনের দুঃখগুলো রাগে পরিণত হলো যেন। হাসছো কেন এভাবে? হাসি তোর কাণ্ড দেখে। কি সব আচরণ করিস তুই? আমার দুঃখে তোমাকে হাসতে দেখে তো আমার এখন হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। এই জন্য তোমাকে বিয়ে করেছিলাম? কোথায় তুমি আমার দুঃখে আমার সাথে বসে বসে কাঁদবে, তা না করে হেই হেই করে হেসে চলেছ। আদিল এবার হাসিটা থামালো যেন। সে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল সামনের দিকে। তারপর হালকা হাসল। বলল, শাড়িটা দে, আমি একটু দেখি। কি দেখবে তুমি? শাড়ি পরাতে পারো? পারি না, তবে ট্রাই করে দেখতে পারি। চিন্তা করিস না, তোর মতন কাঁদতে বসবো না অ্যাটলিস্ট। শেষ কথাটা ব্যঙ্গ করেই বলল আদিল। শাওন লাফিয়ে উঠল যেন। শাড়িটা আদিলের হাতে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। আদিল কিছু সময় নিয়ে শাড়িটা ভাঁজ করলো সুন্দর করে। ধীরে সুস্থে কুচিগুলো ভাঁজ করে দিল। শাওন মুগ্ধ হয়ে দেখল। কিছুটা হিংসেও হলো তার। এই যে সামনের মানুষরা সব কাজ পারে আর সে কিছুই পারে না, হিংসে তো হবেই। নিজের ভাবনাতে নিজেই বিরক্ত হলো শাওন। নিজের বরকে কে হিংসে করে? শাওন ভাবল দিন দিন সে চরম হিংসুটে হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আদিলের কাজ শেষ হলো। সে সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিল শাওনকে। এর মধ্যেই বাহির থেকে মা ডেকে উঠলেন। শাওন, আর কতক্ষণ রে? আদিল জবাবটা দিল, আর একটু সময় দাও, রাজকুমারী প্রস্তুত হচ্ছেন। তাড়াতাড়ি করতে বলে তিনি চলে গেলেন নিজের কাজে। আদিল শাওন বের হলো আরো কিছুক্ষণ পর। শাওনের মেকআপ করতে একটু সময় লেগেছে। বেরিয়ে শাওন গেল ছবি তুলতে আর আদিল গেল বাজার করতে। তার কাজ কম নয়। একে তো তার বন্ধু বিয়ে, আবার তার শালারও বিয়ে। সম্পর্ক ডাবল হলে কাজ তো ডাবল করতেই হবে। শাওন যখন উঠানে গিয়ে পৌঁছালো, তখন সবাই একসাথে ছবি তুলতে ব্যস্ত। নিতু আর তাসফিয়া একটু পরপর ঝগড়া লাগছে। তাসফিয়ার একটা ছবিও ভালো আসছে না। এই জন্য নিতুকে ছাড়িয়ে দিচ্ছে। নিতু বেচারি বোনের ছবি তুলতে তুলতে নিজের ছবি তেমার ফুসরত পাচ্ছে না। শাওন এগিয়ে দিয়ে ফোন হাতে নিল। ফটাফট তাসফিয়ার কয়েকটা ছবি তুলে দিল। তাসফিয়ার ছবিগুলো পছন্দ হলো বেশ। সে নাচতে নাচতে অন্যদিকে চলে গেল। আমাকে বাঁচালে তুমি। 1 ঘন্টা ধরে ওর ছবি তুলছি, তাও বলে হয় না। এঙ্গেল ঠিক হলে আলো ঠিক হয় না, আলো ঠিক হলে এঙ্গেল ঠিক হয় না। চল এবার তোকে ছবি তুলে দেই। শাওন নিতুর ছবি তুলতে লাগলো। এমন সময় চাচি এলেন। শাওন, পরেছিস শাড়ি? বাবা, ভালোই তো হয়েছে। নিতুটা ভালোই শাড়ি পরাতে পারে দেখি। না, আমি তো যাইনি কাকি। আমি তাসফিয়ার ছবি তুলছিলাম। তাহলে ওর শাড়ি কে পরালো? একা তো এই মেয়ে জীবনে শাড়ি পরতে পারবে না। তাহলে? ভ্রু কুঁচকে জানতে চাইল কাকি। পরিয়েছে কেউ। দাঁত কেলিয়ে বলল শাওন। কে বলতো? সন্দেহ যেন দুইজনের চোখেই। শাওন উত্তর দিল না। গুনগুন করে গান গাইতে গাইতে অন্যদিকে চলে গেল সে। শাওনের যাওয়ার পানে তাকিয়ে রইল দুইজন। আচমকাই একসাথে হেসে উঠল তারা। তাদের হাসি বলে দিচ্ছে তারা বুঝতে পড়েছে আর মজা পেয়েছে বেশ। আজ মেঘনার সকালটা হলো অন্যরকম ভাবে। সকালটা দীর্ঘ লাগলো খুব। সারা রাত তেমন ঘুম হয়নি তার। নতুন জায়গায় যাওয়ার, তাদের সাথে মানিয়ে নেওয়ার চিন্তায় বোধ হয়। যদিও এতদিনে মেঘনা জেনেছে ওই বাড়ির মানুষজন কেমন, তারপরেও একটা ভয় রয়ে গেছে। সে এত মিশুক নয়, পড়বে কি সকলকে আপন করে নিতে? পাবে কি শ্রাবণকে সব পরিস্থিতিতে পার পাশে? সকল পরিস্থিতিতে সে থাকতে পারবে শ্রাবণের পাশে? চিন্তা যেন রয়ে গেল। মেঘনা ধীর পায়ে ঘর ছাড়ল। তখনও কেউ ওঠেনি। সকালটা হয়নি ভালো করে। মেঘনা বাড়িটা ঘুরে দেখল। কি সুন্দর সাজিয়েছে বাড়িটা। মেঘনার কেন যেন কান্না পাচ্ছে খুব। আজকের পর থেকে এই বাড়িতে সে আসবে মেহমান হয়ে। এই বাড়িটা তার পর হয়ে যাব। চেনা সকল কিছু অচেনা হয়ে যাবে।
মেঘনা হাঁটতে হাঁটতে ছাদে চলে গেল। মৃদু শীতল বাতাসে মন ভালো হলো নাকি আরো ভারী হলো বোঝা গেল না খুব একটা। রেলিংয়ে পিঠ ঠেলে দিয়ে হাঁটুতে মাথা গুজে বসে রইল অনেকক্ষণ। নিচ থেকে মানুষের আওয়াজ ভেসে আসে। মেঘনা উঠল না, বসে রইল ঠায়। সকাল থেকে শাওন রেগে বোম হয়ে আছে। কারো সাথে নিজ থেকে কথা বলছে না। কেউ কথা বলতে আসলেই ঝাড়ি দিচ্ছে। সকলে তার উপর বিরক্ত। শাওন নিজের উপর বিরক্ত। আদিলের উপরও বিরক্ত। কোথায় না কোথায় চলে গেছে। সকাল থেকে তার দেখা পাওয়া যাচ্ছে না। বউ রেখে এত বাইরে কি করে এই লোক? আদিল এলো আরো মিনিট 10 পর। এসেই দেখলো বউ তার রেগে রোল হয়ে আছে। আদিল আগে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। শরীর ঘেমে একাকার হয়ে আছে। আদ ফ্রেশ হয়ে এসে বসল শাওনের কাছে। আবার কি হয়েছে? এই অপেক্ষাতেই যেন ছিল শাওন। আমার একটাও জামা নেই। আচ্ছা। তারপর? আচ্ছা? এখানে আচ্ছা হওয়ার মতন কি আছে? আজকে আমার ভাইয়ের বিয়ে আর আমার জামা নেই। তুমি বুঝতে পারছো বিষয়টা কত ডেঞ্জারাস? কি পরবো এখন আমি? আদিল কোন কথা না বলে উঠে দাঁড়ালো। নিজের সাথে আনা ব্যাগটা থেকে একটা পার্পেল কালার গাউন বের করলো। গাউনটা এত গর্জিয়াস নয়, তবে এতটা সিম্পলও নয়। দেখ পছন্দ হয় নাকি? শাওনের চোখ দুটো চকচক করে উঠল। কি সুন্দর জামা! এতক্ষণ কোথায় ছিল? দাওনি কেন? কবে কিনেছ? এত প্রশ্ন না করে দেখ পছন্দ হয় নাকি? তুমি এনেছো আর আমার পছন্দ হবে না, তা হয় নাকি? এত নাটক না করে দেখ লাগে নাকি? শাওন জামা হাতে নাচতে নাচতে ওয়াশরুমে গেল ট্রায়াল দিতে। গাউনটা খুব সুন্দর ফিটিং হয়েছে সামনের। আদিল জামার সাথে হিজাব আর কিছু অর্নামেন্টও দিল। আদিল জানে শাওনের স্বভাব। প্রতিবার এক নাটক। তার জামা নেই, থাকলেও পছন্দ হয় না। আদিল এবার আর রিস্ক নেয়নি। আগে থেকেই সব রেডি রেখেছে। মেয়ের বাড়ির উদ্দেশ্যে ওরা রওনা দিল জোহরের নামাজ পড়ে। যেতে যেতে সময় লাগলো 1 ঘন্টা। গেইটে কিছুক্ষণ তর্কাতর্কি চলল। তারপর বর ভেতরে এসে বসল। মেঘনাকে শ্রাবণের পাশে এনে বসানো হয়েছে। বিয়েটা একসাথে পড়ানো হবে দুজনের। শরীর জুড়ে এক অদ্ভুত উত্তেজনা, চারপাশে মানুষের ভিড়, অথচ শ্রাবণ আর মেঘনা যেন নিজের মতো গুটিয়ে আছে। কাজীর গলা শোনা যাচ্ছে, শব্দগুলো যেন একটু ধ্বনিত হয়ে মিলিয়ে যাচ্ছে নিঃশব্দে। মেঘনার মাথা নিচু, চোখ পলকেই কাঁপে। শ্রাবণের ঠোঁটের কোণে এক টুকরো স্নিগ্ধতা। নাম বলা, কবুল বলা, সাক্ষী দেওয়া, সব শেষ হতেই চারদিকে আলহামদুলিল্লাহ ধ্বনি ছড়িয়ে পড়ে। বিদায়ের সময় মেঘনা কাঁদল খুব। শ্রাবণ সান্ত্বনা দিল না, মেঘনাকে কাঁদতে দিল। এই কান্নাটাই যেন শ্রাবণের সামনে তার শেষ কান্না হয়। শ্রাবণ মেঘনার মাথাটা পরম যত্নে আগলে নিল নিজের বুকে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে মেঘনা শ্রাবণের বুকেই ঘুমিয়ে গেল। মেঘনা বসে আছে শ্রাবণের ঘরে। ঘরটা কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। বেলি ফুলের কড়া ঘ্রাণ নাকে আসছে। ঘরে সে একাই আছে। একটু আগে শাওন দিয়ে গেল তাকে। মেয়েটা এত মিষ্টি আর এত মিশুক। এই অল্প কিছুক্ষণেই কি সুন্দর বন্ধুত্ব করে ফেলেছে তার সাথে। মেঘনা চোখ ঘুরিয়ে শ্রাবণের ঘরটা দেখছে। উহুম শুধু শ্রাবণের একার নয়। আজ থেকে এটা তারও ঘর। এই ঘরের সাথে সাথে শ্রাবণেরও অধিকারী সে। দরজার পাশ থেকে বাকবিতণ্ডার শব্দ ভেসে আসছে। কি হয়েছে শোনার জন্য মেঘনা কান খাড়া করল। এই আদিল, তোর ডাকাত বউকে নিয়ে যা তো এখান থেকে। বিরক্ত হয়ে বলল শ্রাবণ। এই তুই ডাকাত বলিস কাকে? তোকে ছাড়া আর কাকে? শ্বশুর বাড়ি থেকে এগুলো শিখে এসেছিস? রাত হতে না হতেই আমাকে লুট করার ধান্দা। এত টাকা লাগলে তোর জামাইকে বল দিতে। তোর জামাই কামাই করে না? তুই এমন কিপটে কেন? আজকে টাকা না দিলে তোকে ঢুকতে দেব না কিন্তু। তুই ঢুকতে না দেওয়ার কে? শ্বশুর বাড়ি গিয়ে সংসার কর। সর এখান থেকে। শ্রাবণ আর শাওনের তর্ক বিতর্ক চলল কিছুক্ষণ। অবশেষে আদিল বলল,
জানিস তো কেমন জগরুটে, দিয়ে দে না টাকা, সারাদিনে আমি টায়ার্ড ইয়ার। তোর বউকে বল অ্যামাউন্ট কমাতে, এত টাকা নেই আমার। অবশেষে দুই পক্ষের মধ্যস্থতায় মামলা শেষ হলো। শাওন টাকা নিয়ে শ্রাবণকে ঢুকতে দিল। শ্রাবণ ঘরে ঢুকার আগে আদিলকে সাবধান করে গেল, সাবধানে থাকিস দোস্ত, তোর বউ সুবিধার না, কোন দিন দেখবি তোকে বেঁচে দিয়েছে। আদিল হাসল, কিছু বলল না। শাওন রেগে কিছু বলবে তার আগেই শ্রাবণ দরজা লাগিয়ে দিল। সন্ধ্যার আলো নিভে গেছে আরো আগেই। বাড়িটা ফাঁকা হয়ে গেছে, সব কোলাহল থেমে গেছে। আদিল রুমে এলো আরো কিছু সময় পরে। পুরো রুমে নজর বুলিয়ে বুঝলো শাওন রুমে নেই। বারান্দায় উকি দিল সে, শাওন দাঁড়িয়ে আছে, খোলা লম্বা চুলগুলো হাওয়ায় উড়ছে, থেকে থেকে হাতে থাকা কাপটাতে চুমুক দিচ্ছে। চা বোধ হয়। আদিল ধীর পায়ে এগিয়ে গেল সামনের কাছে। শাওনের পাশে দাঁড়ালো নিঃশব্দে। দুজনেই নীরব, তারা নীরবতা উপলব্ধি করছে নীরবে। ভালোবাসা মানে কি আদিল ভাই? নীরবতা ভাঙল শাওন। আদিল খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। হাওয়ার ছোঁয়ায় ওদের চারপাশটা নরম হয়ে আসে। তারপর ধীরে বলে উঠল, ভালোবাসা মানে হয়তো এইভাবে কারো পাশে দাঁড়িয়ে থেকে অন্ধকার অনুভব করা। অন্ধকার অনুভব করা যায়? চাইলেই যায়। তুই একবার চেয়ে তো দেখ। চোখ বন্ধ করে লম্বা দুটো শ্বাস নে। শাওন মনে হয় তাই করল। মিনিট দুয়েক পর আবার শুধায়, কাউকে কখনো ভালোবেসেছ আদিল ভাই? আদিল পূর্ণ দৃষ্টিতে তাকালো শাওনের দিকে। শাওনের ঠোঁটের নিচে থাকা তিনটার দিকে তাকিয়ে বলল, না। এবার শাওন নিজেও তাকালো আদিলের দিকে। চোখে তার বিষাদ। এতদিনেও আদিল ভাই তাকে ভালোবাসল না? পারল না ভালোবাসতে? তাকে কি ভালোবাসা যায় না? এতটাই অযোগ্য সে? তার চোখ দুটো বিষাদে ছেয়ে গেল। আদিল নীরবে দেখল তার অর্ধাঙ্গিনী চোখে সেই বিষাদের ছায়া। ভেবেছিলাম বিয়ের পর বউকে ভালোবাসবল, কিন্তু তুই ভাই ভাই করে আমার ভালোবাসার শ্রাদ্ধ করে দিয়েছিস, বেয়াদব। এতবার ভাই ডাকলে ভালোবাসা আসে? শাওন মুখ ফুলালো। খুব বুঝলো আদিল তাকে খোঁচা দিয়েছে। আদিল শাওনের দিকে তাকিয়ে আলতো হাসল। শাওনের হাত থেকে কাপটা নিয়ে চুমুক দিল তাতে। বিদ্ঘুটে স্বাদ। অতিরিক্ত চিনির জন্য চায়ের আসল স্বাদ পাওয়া যাচ্ছে না। কেন যেন আদিলের কাছে সাটা বিষাদ লাগলো না আজ। হয়তো প্রিয় মানুষটার সাথে আছে বলে। রাতটা চুপচাপ কেটে যায়, শব্দহীন ভালোবাসায়, বাতাসে ছোঁয়ায় আর মন জোছনায়। সমাপ্ত।